গল্পের নাম হামিংবার্ড। কলমে তাসমিয়া তাসনিম প্রিয়া। গল্পের পঞ্চম পর্ব। ঘড়িতে সময় রাত 12টা বেজে 11 মিনিট। আকাশে মেঘ করেছে, ঠান্ডা হাওয়া বইছে। গ্রীষ্মকালের সময়টা এমনই হয়, যখন তখন কালবৈশাখীর আনাগোনা লেগে থাকে। দরজার বাইরে ভেজা শরীরে দাঁড়িয়ে আছে আরিশ। ভেতরে তামান্না ওরাকে জামাকাপড় চেঞ্জ করিয়ে দিচ্ছে। সাবিহা পা টিপে টিপে এদিকেই আসছে। আরিশের সাথে ওরার সম্পর্কটা ঠিক কেমন, সেটা সুস্পষ্ট জানা না পর্যন্ত শান্তি নেই তার। হয়েছে নাকি? তামান্না ঘরের দরজা খুলতেই আরিশ প্রশ্ন ছুড়ে দিল। হ্যাঁ, আমি যাচ্ছি ভাইয়া, কিছু দরকার হলে ডাক দিবেন। তামান্না ঘর থেকে বেরিয়ে দরজার বাইরে দাঁড়িয়েছে। আরিশ ঘরে ঢুকে দরজা আটকে দিতে দিতেই বলল, এখন কিছু লাগবে না, তুই গিয়ে ঘুমা। ঠিক আছে। তামান্নাকে এগিয়ে আসতে দেখে সাবিহা চুপচাপ সিঁড়িতে দাঁড়িয়ে রইল। দেখা হলো দুজনের। কিছু লাগবে আপনার? না। আচ্ছা। তামান্না শোন। তামান্না চলে যেতে পা বাড়াতেই সাবিহা দাঁড় করিয়ে দিল তাকে। তামান্না শুধায়, কিছু বলবেন? ওরা ভাবিকে তুই চেঞ্জ করিয়ে দিলই কেন? সাবিহার প্রশ্নে থতমত খেয়ে গেল তামান্না। সত্যি বলতে এই প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। আরিশ কেমন তামান্নাও একটু আধটু জানে। সবকিছুই তার কানে আসে। কিন্তু সেই মানুষ তার বউয়ের জামাকাপড় অন্য একটা মেয়েকে দিয়ে কেন করালো, সেটাই বুঝতে পারছে না বেচারি তামান্না। আমি নিজেও জানি না। ওহ। তামান্না কথা বাড়াল না, নিজের কাজে চলে গেল। সারারাতের ঝড়ের আঘাতে প্রকৃতির স্বাভাবিক রূপ ব্যাহত হয়েছে। রাতে ভালো ঘুম হয়নি আরিশের। ওরার পাশে বসে থেকেছে, আবার একদৃষ্টিতে তাকিয়ে থেকেছে অনেকক্ষণ। মাঝে মধ্যে বুকের ভেতর জড়িয়ে ধরেও রেখেছে। কিন্তু না, কিছুতেই ঘুম আর আসেনি আরিশের। তার মতো কন্ট্রোললেস পুরুষের জন্য বউয়ের থেকে এভাবে দূরত্ব বজায় রাখা আর যুদ্ধ করা সমান। কিন্তু কি আর করার? বাচ্চা বউ তার। ওরা আরিশের থেকে গুণে গুণে 14 বছরের ছোট। তার ওপর নিজের খালার মেয়ে। যতই রাগারাগি করুক, জোরাজোরি করুক, সেসব কেবল মানসিক অস্থিরতা থেকে। কিন্তু আরিশের প্রকৃত আচরণ এমন না, মনে মনে সেও একজন ভালো মানুষ। আমি কোথায়? চোখ মেলে তাকাতেই আরিশকে সামনে বসে থাকতে দেখল ওরা। উন্মুক্ত শরীরে হাফ প্যান্ট পরে বসে আছে সে। চোখে মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। ওরার কণ্ঠস্বর শুনে নড়েচড়ে উঠল আরিশ। স্মৃতিশক্তি কি গেছে নাকি? ওরা ধীরে ধীরে উঠে বসল। আশেপাশে নজর বুলাতে লাগল। মাথাটা এখনো কেমন ঝিমিয়ে আছে তার। চোখ বন্ধ করে সবকিছু মনে করতে গেলে গতকালের রাতের ঘটনাগুলো আবছা আবছা মনে পড়ছে। না, ঠিক আছি আমি। আমার ওরকম কেন হয়েছিল? আরিশ ওরার কপালে এলোমেলো চুলগুলো কানের পাশে গুজে দিল। ওরাকে ধরে কোলে বসাল। তপ্ত নিঃশ্বাস ছাড়ল ওরা। সব সময় এমন ঘেঁষাঘেঁষি করতে হবে কেন? সেটা তো আমি জানি না হামিংবার্ড। তবে শীঘ্রই জেনে যাব। কিভাবে? জানতে পারবে অবশ্যই। এখন চলো ব্রেকফাস্ট করে নিবে। আজকের আরিশের ব্যবহারে অবাক হয় ওরা। এই আরিশই কি সেই মানুষটি যে বিয়ের রাত থেকে তাকে মানসিক, শারীরিক নির্যাতন করত? কেমন রাগী রাগী চোখে তাকাত সবসময়, একটু হলেই জোরাজোরি করত। মানুষ একজনই আছে, তবে বদল ঘটেছে অনেক। ভালোবাসার অভাব একটা মানুষকে তিলে তিলে শেষ করে দেয়। একটা সময় সে নিজেকে এমনভাবে গড়ে নেয় যে তাকে দেখলেও ভয় লাগে। ওরার অন্যমনস্ক হয়ে থাকা বেশ খেয়াল করছে আরিশ। কি হয়েছে, হামিংবার্ড? নাথিং। চলুন। হ্যাঁ, চলো। বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছেন সোলাইমান মল্লিক। গতকাল থেকে ধুম জ্বর। এজন্য ওরার শ্বশুর বাড়ির পার্টিতেও যেতে পারেনি কেউ। নয়নাকে অবশ্য একাই যেতে বলেছিলেন তিনি,
কিন্তু নয়না একা যায়নি। আরিশ উনাদেরও পার্টিতে নিমন্ত্রণ জানিয়েছিল। বাবা ঔষধ খেয়েছ সকালে? চুল বিনুনি করতে করতে বাবার ঘরে এলো নয়না। দুদিন হলো নিয়মিত স্কুলে যাওয়া শুরু করেছে সে। এর আগে মাঝে মধ্যে যেত। কারণ সহপাঠী, পাড়া প্রতিবেশীদের অদ্ভুত দৃষ্টি আর কথাবার্তা বিষের মতো লাগে নয়নার। কিন্তু এখন নিজেকে শক্ত করে নিয়েছে মেয়েটা। জীবন মানেই যুদ্ধ। বাঁচতে হলে লড়াই করে বাঁচতে হবে। এখানে পিছুপা হওয়ার কোনো সুযোগ নেই। কে কি বলল এসব গায়ে না মেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে। জীবনে সবার কথা শুনতে নেই। কিছু লোকজনের কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিতে হয়। নিজেকে ভালোবাসতে পারলেই জীবন সুন্দর। হ্যাঁ। স্কুলে যাচ্ছিস? জি, বাবা। ঠিক আছে। সাবধানে যাস। আর হ্যাঁ, তোর মায়ের কাছে টাকা দিয়েছি, কী সব কিনবি বললি গতকাল? ওই আইলিন না মশকরা? বাবার কথায় হো হো করে হেসে উঠল নয়না। আইলিন না বাবা, আইলাইনার। আর মশকরা না মাস্কারা হবে? ওই হলো, একই কথা। তোর মা তো সাজগোজ করতেন না তেমন। সেজন্য আমিও এসব চিনি না। লিপস্টিক আর ক্রিম পর্যন্তই চিনি। আচ্ছা, আচ্ছা। বুঝতে পেরেছি। আমি যাচ্ছি। তুমি দুপুরে ঔষধ খেয়ে নিও। সোলাইমান মল্লিক মুচকি হেসে মাথা নাড়লেন। নয়না হন্তদন্ত হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। এমনিতেই দেরি হয়ে গেছে। দ্রুত পা না চালালে আরও দেরি হয়ে যাবে। বাইরে সন্ধ্যার অন্ধকার নামতে শুরু করেছে। কাচের জানালা জুড়ে শহরের ঝিকিমিকি আলো। অফিসের আলো আধারি ঘরে কম্পিউটারের স্ক্রিনে ভেসে থাকা ফাইলের ছায়া দুজনের মুখে পড়ে আছে। ঘড়ির কাঁটা ৬টা পেরিয়ে গেছে। ম্যানেজার তাইমুম ডেস্কের উপর রাখা ফোনটা রেখে গম্ভীর ভঙ্গিতে আরিশের দিকে তাকাল। স্যার, মিলান থেকে কল এসেছিল। তার কণ্ঠে চিন্তার ছাপ স্পষ্ট। লিগ্যাল অডিট ইস্যু আর সিগনেচার জালিয়াতির অভিযোগ উঠেছে। আর কয়েকটা গুরুত্বপূর্ণ ডিল ঝুলে গেছে। আপনাকেই যেতে হবে। আরিশ নীরবে কিছুক্ষণ তাকিয়ে রইল জানালার বাইরে। ঝলমলে শহরের মাঝেও তার চোখে ঘনীভূত অন্ধকার। ইতালিতেও অফিস আছে তার। কিন্তু সেখানে বছরে ২ কিংবা ৩ বারের বেশি যাওয়া হয় না তার। বিশ্বস্ত কর্মচারী সব। তারাই সবকিছু সামলে রাখে। আরিশের বাবার স্বপ্ন ছিল ইতালিতে ব্যবসা করা, আর সেই স্বপ্ন পূর্ণ করতেই বছর ৫ আগে ইতালিতে নিজেদের অবস্থান তৈরি করতে শুরু করেছিল তেজরিন খান আরিশ। কেউ আমার নামে সাইন করেছে? আরিশের গলা নরম, কিন্তু তীক্ষ্ণ। হ্যাঁ স্যার, ওদের ধারণা এটা অভ্যন্তরীণ কাজ। তদন্তে আপনার উপস্থিতি জরুরি। পরিস্থিতি দ্রুত খারাপ হচ্ছে। আরিশ চেয়ার থেকে উঠে দাঁড়াল। ব্লেজারের কলার ঠিক করে নিল। চোখে যেন আগুন আর বরফ একসঙ্গে খেলা করছে। মানুষ বরাবরই বিশ্বাসের মর্যাদা রাখতে পারে না। তারাও পারেনি। অভ্যন্তরীণ কাজ মানে অফিসের কেউ না কেউ করেছে। আমি যাচ্ছি। আগামীকাল সকালের ফ্লাইট ঠিক করো। আর হ্যাঁ, কাউকে কিছু জানানোর দরকার নেই। গট ইট? তাইমুম ইসলাম বললেন, ঠিক আছে স্যার। আরিশ নিঃশব্দে নিজের কেবিন থেকে বেরিয়ে গেল। তাইমুম ইসলাম মধ্যবয়সী, যৌবনের শুরু থেকেই খান ইন্ডাস্ট্রিতে কাজ করছেন তিনি। ড্রয়িং রুমে বসে আছে তালহা। তামান্না রাতের খাবারগুলো গরম করছে, মাঝে মধ্যে তালহা গিয়ে রান্নাঘরে উকি দিচ্ছে। কিন্তু তামান্না বিশেষ পাত্তা দিচ্ছে না তাতে। হঠাৎ কলিং বেলের শব্দে নড়েচড়ে উঠল তামান্না। এই সময় কে আসতে পারে সেটা ভালো করেই জানে সে। ওরা নিজের ঘরে। গতকাল রাতে কি হয়েছিল সেসব মনে করতে চেয়েও মনে করতে না পারায় বেশ বিরক্ত। বিরক্তিতে বসা থেকে উঠে দাঁড়াচ্ছে, আবার দাঁড়ানো থেকে বসে পড়ছে। এমন ছটফট করছো কেন? আরিশ। ওরা গলা খাকারি দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে নিজের জামাকাপড় টেনেটুনে ঠিক করার চেষ্টা করে বলল। কই? না তো, মানে ছটফট করছি না তো।
আরিশ ব্লেজার খুলে বিছানায় ছুঁড়ে ফেলল। শার্টের বোতামগুলো আলগা করতে করতে অরার দিকে এগোচ্ছে। চেহারা দেখেই বোঝা যাচ্ছে সেটা। কি বোঝা যাচ্ছে? আরিশ অরার একেবারে কাছাকাছি এসে দাঁড়াল। এতটা কাছাকাছি যে দুজন দুজনার নিঃশ্বাস অবধি শুনতে পাচ্ছে। কালো শার্টে এই লোকটাকে এত দারুণ লাগে যে অরা চাইলেও এক পলক না তাকিয়ে পারে না। তার এখন শার্টের বোতামগুলো সব খোলা। অরা শুকনো ঢোক গিলল। তুমি আমাকে কিস করেছ, হামিংবার্ড? ফিসফিস করে বলল আরিশ। অরার চোখগুলো বড় বড় হয়ে গেছে। তোতলানো ভঙ্গিতে শুধালো সে। না মানে আসলো, আমি করিনি। আমি কিছু করিনি হয়তো। করেছ এবং আমি চাই এটা তুমি প্রতিদিন করো, প্রতি রাতে করো। আরিশ অরার কোমরে হাত রেখে নিজের সাথে মিশিয়ে ফেলল। ঘন ঘন চোখের পলক ফেলে তাকাচ্ছে অরা। আমি কখন করেছি? গতকাল রাতে। লজ্জায় চোখমুখ কুঁচকে ফেলল অরা। ইস, নেশার ঘোরে কি যে করেছে সেসব ভেবেই রাগ লাগছে। আমি কি, না মানে আমি কি আর কিছু? না, আমার থেকে হাজার গুণ ভদ্র তুমি। আমি মাতাল হলে তো গেল সব। অরা কিছু বলল না। মাথা নিচু করে রইল। আরিশ অরার কপালে ঠোঁট ছুঁয়ে দিল, পরপর দুই গালেও কিস করল। তারপর ঠোঁটে। সময় নিয়ে বেশ আগ্রাসী থাবা বসাল সে। অরা জানে আরিশের স্পর্শ এমনই। এক প্রকার সয়ে গেছে এখন। আপনি কি জানতে পেরেছেন আমি কিভাবে? সেসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, হামিংবার্ড। সে ব্যবস্থা হয়ে গেছে। যে এই কাজ করেছে তার জন্য তার যোগ্য জায়গা নির্ধারণ করা হয়েছে। অরা কিছু বুঝতে পারল না। তবে মাথা নাড়ল কেবল। শোনো। জি বলুন। আগামীকাল সকালে ইতালি যাচ্ছি আমি। কেন? হুট করে প্রশ্ন করাতে নিজেই অবাক হল অরা। এভাবে রিয়াক্ট কেন করল সে? আরিশ মুচকি হেসে বলল। ওখানে অফিসে ঝামেলা হয়েছে। আমাকে যেতেই হবে, পাখি। দুদিনের ব্যাপার। আমি সবসময় তোমার সাথে যোগাযোগ রাখব। তামান্না থাকবে তোমার সাথে 24 ঘন্টা। আমি কি ভয় পাই নাকি? আরিশ অরাকে কোলে তুলে নিল। কোলে করে নিয়েই বিছানার দিকে এগোল। ধীরে ধীরে শুইয়ে দিল তাকে। মোটেও না। তুমি কত সাহসী সেটা আমার থেকে ভালো আর কে জানে। মানে, কি বলতে চাচ্ছেন? আমি ভীতু? তাহলে সাহস দেখাও। কিস মি এগেইন। অরা দমে গেল। ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল কেবল। অরার এমন অবস্থা দেখে জোরে হেসে উঠল আরিশ। থাক, আপাতত ডিনার করতে চলো। সকালে ফ্লাইট আছে, গোছগাছ করতেও হবে। আমি ফ্রেশ হয়ে আসছি। আরিশ বসা থেকে উঠে শার্ট খুলে রেখে ওয়াশরুমের দিকে এগোতে এগোতে বলল। অরাও উঠে বসেছে। ঠিক আছে। পোরতা নুয়োভা এলাকার স্কাইস্ক্র্যাপার বিল্ডিংয়ে অবস্থিত অফিসটি দেখে মনে হয় সিনেমার কোনো দৃশ্য। কাচে ঢাকা 18 তলা বিল্ডিংয়ের করিডোরে হাঁটছে আরিশ। চোখে কালো সানগ্লাস, কালো রঙের কোট। রিসেপশনে দাঁড়িয়ে এক তরুণী ইতালিয়ান উচ্চারণে বলল, স্যার, দ্য বোর্ড ইজ ওয়েটিং ফর ইউ। আরিশ সামান্য মাথা নেড়ে ভেতরে ঢুকল। কনফারেন্স রুমে ভেতরে যেন টানটান উত্তেজনা। সিএফও, লিগ্যাল হেড এবং একজন নতুন মুখ, লিনা রিচ্চি, কোম্পানির নিউলি অ্যাপয়েন্টেড ক্রাইসিস অ্যাডভাইজর। তিনি এক তরুণী, চোখে ক্যাট আই গ্লাস, মাথায় খোলা চুল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। চমৎকার ইতালিয়ান ইংরেজি মিশ্রণে কথা বলেন। কনফারেন্স রুমে ভেতরে যেন টানটান উত্তেজনা। সিএফও, লিগ্যাল হেড এবং একজন নতুন মুখ লিনা রিচ্চি, কোম্পানির নিউলি অ্যাপয়েন্টেড ক্রাইসিস অ্যাডভাইজর। তিনি এক তরুণী, চোখে ক্যাট আই গ্লাস, মাথায় খোলা চুল, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। চমৎকার ইতালিয়ান ইংরেজি মিশ্রণে কথা বলেন। আরিশকে দেখেই সকলে মুচকি হাসল। নিজেদের মধ্যে হালকা কথাবার্তা শুরু করে মিটিংয়ে মনোযোগ দিল সবাই।
লিনার নজর আরিশের দিকে। এমন সুদর্শন যুবক বাংলাদেশেও থাকতে পারে সেটা আগে জানা ছিল না এই ইতালিয়ান নারীর। ঘড়িতে সময় রাত 11টা। নিজের ঘরে পায়চারি করছে ওরা। গতকাল সকালে না জানিয়েই বেরিয়ে গেছে আরিশ। ওরাকে ডাকেওনি। ঘুমিয়েছিল সে, এটাই হয়তো কারণ। কিন্তু বিষয়টা ওরার ভালো লাগেনি একদমই। অবশ্য ইতালি পৌঁছে ভিডিও কলে কথা বলেছিল আরিশ। বাংলাদেশ সময় রাত 12টায় মিলান শহরে পৌঁছায় সে। ওখানে তখন রাত 8টা। স্বাভাবিকভাবেই তখন অফিস বন্ধ। তাই জানায় মিটিং হবে পরদিন অর্থাৎ আজ। কিছুক্ষণ আগেও কল করেছিল আরিশ, বলল মিটিংয়ে জয়েন হবে। বাসায় ফিরতে ফিরতে একটু দেরি হতে পারে। তবে যত রাতই হোক সে ফ্রি হলেই কল করবে। ওরা যেন না ঘুমিয়ে গিয়ে তার জন্য অবশ্যই অপেক্ষা করে। কিন্তু এসব আশ্বাসের পরও আজ ওরার মন একেবারে অস্থির। সেই ওরা, যে এতদিন আরিশের থেকে দূরত্ব চাইত, আজ যেন মাত্র 2 দিনের এই দূরত্বেই হাঁপিয়ে উঠেছে। ওই আধপাগল লোকটাকে ছাড়া এক মুহূর্তও থাকতে পারছে না যেন। চারপাশটা অদ্ভুত শূন্য মনে হচ্ছে। বুকের ভেতর খালি খালি লাগছে, কেমন যেন হাহাকার জমেছে। সকাল থেকে তেমন ঘর থেকেও বের হয়নি সে। কেবল দুপুরে খাবার খেতে বের হয়েছিল, তাও অল্প। সকালেও কিছু খায়নি। আরিশকে অবশ্য মিথ্যা বলছে ওরা। সকালে খায়নি সেসব বললে আরিশ রাগ করত। খাবার খেতে ইচ্ছে হয়নি ওরার। কেন জানি গলা দিয়ে খাবার নামছিল না। তাই সে খাবার না খেয়েই রুমে চলে এসেছিল সকালে। আরিশ বলেছিল 2 দিনের মধ্যেই ফিরবে। কিন্তু সেই 2 দিন আর ফুরায় কই? ভাবি, তামান্না এসেছে, দরজার বাইরে দাঁড়িয়ে আছে। ওরা পায়চারি বন্ধ করে দরজার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ, ভেতরে এসো আপু। তামান্না ধীর পায়ে ঘরে প্রবেশ করল। ওরা একটা চেয়ার টেনে ইশারায় বসতে বলল তামান্নাকে। বসবো না ভাবি। ঘরে বসে আছেন কেন? এমনি। জানি সব। কি জানো? কিছুটা অবাক হয়ে শুধালো ওরা। তামান্না মুচকি হাসল। ভাইয়া নেই বলে আপনার মন খারাপ? বিষম খেলো ওরা। তামান্না আশেপাশে তাকিয়ে টেবিলে ওপর রাখা পানি ভর্তি গ্লাসটা এগিয়ে দিল তার দিকে। ধীরে সুস্থে পানি পান করল সে। মোটেও তেমন কিছু না। আচ্ছা, ঠিক আছে। বাইরে চলুন ভাবি। আপনার ননদের পেঁচার মতো মুখটা দেখতে ভালোই লাগছে আজ। সাবিহা আপুর? ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করল ওরা। তামান্না হাসল। হ্যাঁ। কি হয়েছে তার? দুপুরে শুনলাম, আরিশ ভাইয়া সাবিহা আপাকে পড়াশোনার জন্য বাড়ি থেকে অন্য কোথাও পাঠাবে, বিদেশে হয়তো। ওহ, তাহলে তো ভালোই হবে। বিদেশে গিয়ে পড়াশোনা করবে। তাতে পেঁচার মতো মুখ করার কি হয়েছে? আহা, ভাবি আপনি কিছু বোঝেন না। ওরা মাথা চুলকে নিল কিছুক্ষণ। আসলেই কি কিচ্ছু বোঝে না সে? মনে মনে নিজেকেই একদফা প্রশ্ন করে নিল সে। তামান্না ওরার হাবভাব দেখে ফের বলল, আরে সাবিহা আপা তো আরিশ ভাইয়াকে পছন্দ করে। হ্যাঁ তা করে। শুধু পছন্দ না, পারলে অন্য কিছুও করত। ভেঙচি কেটে বলল ওরা, কিন্তু বলার পরেই নিজের ভেতরটা কেমন চুপসে গেল। জেলাস ফিল করছে নাকি সে? অসহায়ের মতো তাকিয়ে রইল তামান্নার দিকে। কেন এমন লাগছে, কেন বুকটা খচখচ করছে, সেটা নিজেই ঠিক বুঝে উঠতে পারছে না এই বেচারি। সে যাই হোক ভাবি, মূলত আরিশ ভাইয়ার থেকে দূরে চলে যেতে হবে বলেই তার এই পেঁচার মতো মুখ করে থাকা। তা হঠাৎ আরিশ এমন সিদ্ধান্ত নিলেন কেন? তোমার জুসে মদ মিশিয়েছিল ওই পেতনি। ওরা চমকাল। বিস্ময় চোখ বড় করে বলল, সত্যিই সাবিহা আপু করেছিল? হুম। চুপ করে রইল ওরা। মেয়েটার মনে এত বিষ। তামান্না ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, খাবার খেতে আসুন। আমি গিয়ে খাবার গরম করছি।
ওরা কোনো জবাব দিল না। এক মুহূর্তে যেন চিন্তায় ডুবে গেল। মায়ের একটা কথা ভেসে উঠল মনে। ঘর আর বর সামলিয়ে রাখতে হয়। কিছু নারী থাকে যারা নিজে থেকেই পুরুষ মানুষের মাথা ঘোরাতে চায়। সাবিহার ক্ষেত্রে কথাটা হুবহু মিলে যাচ্ছে। টক্ত একটা নিঃশ্বাস ছেড়ে চোখ বন্ধ করল ওরা। আরিশের ব্যাপারে সে কোনো ছাড় দেব না, একটুও না। ভবিষ্যতে কি হবে সেটা জানে না ওরা। কিন্তু এই মুহূর্তে, এই বর্তমানে আরিশ তার স্বামী। আর স্বামীর ভাগ তা কোনো মেয়েই মেনে নিতে পারে না। ওরাও সেই নিয়মের বাইরে নয়। রাত 10টা, মিলান শহরের রাস্তাগুলো এখনো ভিড় আর জীবনঘনিষ্ঠতায় পূর্ণ। আকাশে উজ্জ্বল তারাগুলোর মেলা, আর হালকা বাতাস শহরের অট্টালিকাগুলোর মাঝে বয়ে যাচ্ছে। আরিশ মিটিং শেষ করে কালো রঙের রোলস রয়েস ফ্যান্টম গাড়ি থেকে নামল। গম্ভীরভাবে রাস্তার দিকে এগিয়ে যাচ্ছে সে। তার চোখে এক ধরনের কঠোরতা, মনের মধ্যে কিছু চিন্তা ভীষণ তীব্র। অফিসের বিষয়গুলো নিয়েই চিন্তিত সে। আরিশ এগিয়ে যাচ্ছে। গেট পেরিয়ে বাসার দরজার দিকে এগোল। তার মন এখন একেবারে ওরার দিকে। বাসায় ঢুকতে ঢুকতে ওরাকে হোয়াটসঅ্যাপে একবার কল দিল সে। কিন্তু কল রিসিভ করল না ওরা। হাতঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে নিল আরিশ। ইতালির সময় 10টা 15 বেজেছে। তার মানে বাংলাদেশে এখন গভীর রাত। নিশ্চয়ই ওরা ঘুমিয়ে গিয়েছে। লম্বা নিঃশ্বাস ফেলে দরজার লক ঘুরিয়ে ফ্ল্যাটে ঢুকল চুপচাপ। ডিনার আগেই সেরে নিয়েছে, তাই এখন দরকার একটা লম্বা, ঠান্ডা শাওয়ার। কিছুক্ষণ পর আরিশ ওয়াশরুম থেকে বেরিয়ে আসল। তার শরীরের উপর থেকে টপ টপ করে পানি ঝরছে। তার ত্বক স্নিগ্ধ আর মোলায়েম দেখাচ্ছে। মাথার চুলগুলো কিছুটা ভিজে আছে, আর মুগ্ধকরভাবে তার ঘাড়ের কাছে কিছু কিছু বুদে আসছে। সে তোয়ালে দিয়ে তার গা মুছে নিচ্ছে, এক হাতে তোয়ালে ধরে, আর অন্য হাতে চুলের মধ্যে আঙুল চালাচ্ছে। তার চোখগুলো কিছুটা বিষণ্ণ, তবে সেই গভীরতা ছিল কেবল ওরার জন্য। মেয়েটাকে বড্ড মনে পড়ছে তার। 2টো রাত ওরাকে ছাড়া কাটাতে হচ্ছে ভাবতেই অস্থির হয়ে উঠল আরিশ। বিছানায় বসে আবারও কল দিল ওরাকে। বাংলাদেশ সময় রাত 2:33। ঘুম ঘুম চোখে কোনোমতে ফোনটা ধরে কানে রাখল ওরা। হামিংবার্ড। ধরফ্রিয়ে উঠে বসল ওরা। আরিশ কল করেছে। কিন্তু কেন? বাসায় থাকলে আবার কল দিচ্ছে কেন? চোখ ডলতে ডলতে চারপাশে তাকাল সে। ঘরের নিস্তব্ধতা যেন আরও বেশি করে বুঝিয়ে দিল ও কিছু একটা ঠিক নেই। হঠাৎই মনে পড়ল আরিশ তো দেশে নেই। মাথায় যেন এক ঝলক ঠান্ডা বাতাস বয়ে গেল। ঘুম আর জাগরণের মাঝে ওরার মন গুলিয়ে গিয়েছিল কিছুক্ষণ, তাই ভুলে গিয়েছিল আরিশ এই মুহূর্তে 1000 মাইল দূরে। আরিশ, আপনি কখন ফিরবেন? ওরার প্রশ্নটা শুনে বালিশে মাথা রেখে হালকা চোখ বন্ধ করে একটু ভাবল আরিশ। ঠোঁটের কোণে মৃদু হাসির রেখা তার। আগামীকাল রাতে, সকালে ফ্লাইট। বাসায় পৌঁছাতে পৌঁছাতে হয়তো রাত 12টা বেজে যাবে। ও আচ্ছা। ইয়েস, পাখি। মিস করছো আমাকে? থতমত খেল ওরা। থেমে থেমে বলল, না। মানে আমি তো মিস করছি না। তাহলে কখন ফিরব জিজ্ঞেস করলে কেন? এমনিতে কি জিজ্ঞেস করা যায় না? অবশ্যই যায়। হুহ। ডিনার করেছেন? হ্যাঁ, তুমি? হ্যাঁ, খেয়েছি। আপনার কলের অপেক্ষা করতে করতে কখন ঘুমিয়ে গিয়েছিলাম টের পাইনি। ওয়াও। মিস করো না, অথচ আমার কলের অপেক্ষা করো। জিহ্বায় কামড় বসাল ওরা। কী সব বলছে ভেবে নিজেকে বকা দিল কয়েকটা। আরিশ মুচকি মুচকি হাসছে। গত দুদিনের ক্লান্তি যেন এক নিমিষেই উড়ে গেল। ওরার কথায় শিথিল হয়ে এলো আরিশের মন। আপনি বলেছিলেন কল করবেন। সেজন্য অপেক্ষা করেছি। গুড গার্ল। তা আমি বললেই সব করবে?
ফিসফিস করে প্রশ্ন করল আরিশ, তার গলার স্বরে এমন এক অদৃশ্য মাধুর্য ছিল যা ওরা সহজেই এড়িয়ে যেতে পারল না। ওরার ভেতরটা যেন কেমন ধক করে উঠল। আরিশের এমন ফিসফিস করা কথাগুলো কি যেন এক অদ্ভুত মোহ তৈরি করে দিল। ওরা জানে না কিসের জন্য তার শ্বাসপ্রশ্বাসটা দ্রুত হয়ে যাচ্ছে, বুকের ভেতর এক অস্বস্তি আর উত্তেজনা বয়ে যাচ্ছে। না মানে, ইস, হামিংবার্ড, আমি জানি তুমি করবে। কি? কি করব? কিস মি, হামিংবার্ড। ওরার হৃৎস্পন্দন দ্রুত বাড়ছে, এতটাই দ্রুত যে আরিশ ফোনের অপর প্রান্তে থেকেও তা অনুভব করতে পারছে। ওরা চুপ করে রইল। আরিশও কথা বলছে না, কেবল ওরার নিঃশ্বাসের শব্দ শুনছে। কিছুক্ষণের মধ্যেই আরিশ উপলব্ধি করল ওরার এই তপ্ত নিঃশ্বাসের শব্দ তাকে এলোমেলো করে ফেলছে। তার মধ্যে অদ্ভুত এক অস্থিরতা সৃষ্টি করছে। লাগামহীন হয়ে যাচ্ছে সে। তার শরীরের প্রতিটি শিরা উপশিরায় অদ্ভুত অস্থিরতা গ্রাস করছে। নিঃশ্বাস ভারী হয়ে উঠেছে। পাখি। আরিশ ওরাকে ডাকল। তার কণ্ঠে ব্যাকুলতা, আকুতি, মোহাচ্ছন্নতা ছিল। ওরা চুপ থাকতে পারল না। জি। টেক আ লং, ডিপ ব্রেথ। আই জাস্ট ওয়ান্ট টু হিয়ার ইউ। অস্থির লাগছে ওরার। এমন কিছু আগে কখনো অনুভব করেনি সে। আরিশের কাছাকাছি থেকেও কখনো এমন অনুভূতি হয়নি। কিন্তু আজ কেন এমন হচ্ছে? প্রশ্নের উত্তর জানা নেই ওরার। শুধু মনে হচ্ছে এই মুহূর্তে আরিশকে তার দরকার, খুব দরকার। তাকে জাপটে ধরে বুকে মুখ গুজে থাকতে ইচ্ছে করছে ওরার। আরিশ আবারও বলল, আমি তোমার নিঃশ্বাসের শব্দ শুনতে চাই, হামিংবার্ডে। আচ্ছা। নিচু স্বরে জবাব দিল ওরা। আরিশ ওরার নিঃশ্বাসের আওয়াজ শুনছে। ক্রমে ক্রমে দুজনেই অদ্ভুত মোহে আচ্ছন্ন হয়ে পড়ছে। হঠাৎ আরিশ বলে উঠল, ক্যামেরা অন করো, হামিংবার্ড। ওরার বুকটা কেমন করে উঠল। তার চোখে মুখে যে অভিব্যক্তি, সেগুলো লুকাবে কিভাবে? কিন্তু আরিশের কথা তো রাখতেই হবে। না বললে তো শুনবে না সে। ওরার নীরবতা আরিশকে আরও অবাধ্য করে তুলছে। খানিকটা তাড়া দিয়ে এবার বলল, তাড়াতাড়ি করো। আর দেরি করল না ওরা। কাপা হাতে ক্যামেরা অন করল। তবে ঘর অন্ধকার, স্পষ্ট কিছুই দেখা যাচ্ছে না। সেই অন্ধকারেই যেন জমে আছে হাজারো না বলা অনুভব। লাইট অন করো, বেবি। ওরা লজ্জায় গুটিয়ে গেল। বেবি? এসব কি বলে ডাকছে লোকটা? ধাত। তবুও অনিচ্ছা সত্ত্বেও বাতি জ্বালিয়ে দিল সে। আলো জ্বলার সাথে সাথে আরিশের মুখে স্বস্তির ছায়া নেমে এলো। এখন সে ওরাকে স্পষ্ট দেখতে পাচ্ছে। মেরুন রঙের থ্রিপিস গায়ে, চুলগুলো বিনুনি করা। ওরার এই ঘরোয়া রূপটা অদ্ভুতভাবে আরিশের হৃদয়ে ঢেউ তুলে দেয়। রাতে নাইট ড্রেস পরতে পারে না ওরা, স্বস্তি পায় না কোনোভাবেই। তাই প্রতিদিনের মতো আজও থ্রিপিস পরে ঘুমাতে গিয়েছিল। আমার দিকে তাকাবে না? সময় নিয়ে ফোনের স্ক্রিনে তাকালো ওরা। সদ্য গোসল সেরে আসা আরিশকে দেখে তার চোখ স্থির হয়ে গেল। ভেজা চুল, স্নিগ্ধ মুখ আর উন্মুক্ত ভেজা শরীর সব মিলিয়ে এক রহস্যময় আকর্ষণে ভরে আছে পুরুষটা। ওরার বুকের মধ্যে যেন হালকা কাঁপন উঠল। গলায় দলা পাকানো একটা অনুভূতি নিয়ে শুকনো ঢোক গিলল সে। গোসল করলেন? হ্যাঁ। সারাদিন বাইরে ছিলাম, তাছাড়া অফিস থেকে ফিরে তো প্রতিদিনই গোসল করি। ও হ্যাঁ, তাই তো। সন্দেহ করে না, বউ পাখি। বউ পাখি। বাহ, ডাকটা তো ভীষণ কিউট। মুচকি হাসল ওরা। না, না, আমি ওরকম কিছু মিন করিনি। আই নো অল দ্যাট। আই ওয়াজ জাস্ট জোকিং। ও। আরিশ ফোনের স্ক্রিনে কপাল ছুঁয়ে নরম গলায় বলল, আমার মতো করো। একটুও না ভেবে, বিনা প্রশ্নে ওরাও নিজের কপালটা ঠেকিয়ে দিল ফোনের স্ক্রিনে। তাদের মাঝে হাজার মাইল দূরত্ব, কিন্তু এই মুহূর্তে সব ম্লান,
কেবল একটা কাচের পর্দায় কপাল রেখে থাকা দুইজন মানুষ। এখন চোখ বন্ধ করো। অনুভব করো, আমার কপালের সঙ্গে তোমার কপাল ঠেকেছে। আরিশের কণ্ঠে মোহাচ্ছন্ন কোমলতা। অরার চোখ দুটো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। মুহূর্তে যেন সব শব্দ নিস্তব্ধ হয়ে গেছে। নিঃশ্বাসটাও আটকে আসছে হালকা করে। একটা ঠান্ডা কাচের ওপারে আরিশ, অথচ অনুভবে তার গায়ের উষ্ণতা যেন ছুঁয়ে যাচ্ছে অরার ত্বক। মুচকি হাসল অরা। তার ঠোঁটে প্রশান্তির হালকা কম্পন। হুম, আজকের রাতটা একা থাকো, আগামীকাল থেকে আর একা থাকতে হবে না। আচ্ছা। মনে হয় আমাকে কাছে পাওয়ার জন্য তুমি অপেক্ষা করছো, তাই না? আরিশের কথায় অরার মনটা একটু কেঁপে উঠল। ফোনটা সরিয়ে পেছনে ঠেলে দিয়ে একটু স্তব্ধ হয়ে গেল সে। হাতের আঙ্গুলগুলো একটু ঝিমিয়ে গেল। কিছু বলার আগে নিজের মনকে যাচাই করল সে। আমতা আমতা করে, মুখটা আড়াল করে বলল, মোটেও না। একদম না। কখনোই না। কিন্তু অরার চোখের কোণায় একটা হালকা ঝিলিক ছিল। শব্দগুলো বিশ্বাসযোগ্য না হলেও তার চোখ সবকিছু বলে দিচ্ছে। ওকে। একবার বললেই তো হয়। এতবার এভাবে বলতে হয়? আসলো। আমার ঘুম পেয়েছে। আমি ঘুমাচ্ছি। সকালে ফ্লাইটে ওঠার আগে টেক্সট করবেন। রাখছি। অরা আর কথা না বাড়িয়ে কল কেটে দিল। ফোনটা বুকে চেপে ধরে সোজা হয়ে শুয়ে পড়ল। ঘন ঘন নিঃশ্বাস ফেলতে ফেলতে চোখ বন্ধ করে ফেলল সে। মনে হচ্ছে যেন শরীরের প্রতিটি কোষ তীব্রভাবে টানছে, কিন্তু কোথাও কিছু খুঁজে পাচ্ছে না। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। সমস্ত শরীর কেমন অস্থির, যেন আরিশের প্রতিটি কথার প্রভাব তার ভেতর প্রবাহিত হচ্ছে, কিন্তু সেটা কিসের প্রভাবে ঘটছে সে নিজেও জানে না। ভোরের আলো ফুটেছে অনেকক্ষণ। ব্যস্ত শহরের ব্যস্ততা শুরু হয়ে গেছে। গতকাল রাতে দেরি করে ঘুমানোর জন্য সকালে উঠতে দেরি হয়ে গেছে অরার। 9টার দিকে ঘুম ভেঙেছে তার। ঘুম ভাঙতেই তড়িঘড়ি করে ফোন হাতে নিল, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে তাড়া দিচ্ছিল। আরিশের মেসেজ দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে অরা। তারপর বিছানা ত্যাগ করে ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমের দিকে এগোতে লাগল সে। অরা কোথায় তামান্না? তাসলিমা খাতুনের প্রশ্নে কিছুটা ভাবুক হয়ে গেল তামান্না। উনি হঠাৎ অরা ভাবির কথা জিজ্ঞেস করলেন কেন? রুমে আছে হয়তো। রাজরানী বলে কথা। এতক্ষণে তাসলিমার মনোভাব বুঝতে পেরেছে তামান্না। এর মধ্যে অরাও ডাইনিং রুমে এসে উপস্থিত হল। ভাবি বসুন। আমি খাবার দিচ্ছি। অরা চেয়ার টেনে বসল। তালহা কিছুক্ষণ আগেই অফিসের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। সাবিহা গতকাল থেকে নিজের রুমেই আছে। মন মেজাজ ভীষণ খারাপ তার। অরা খাবার খেতে খেতে তামান্নাকে বলে, তুমি খেয়েছ কি? না, ভাবি। বসো, একসাথে খাই। নিজে যেমন থার্ড ক্লাস পরিবার থেকে উঠে এসেছে, তেমনি এই কাজের মেয়েও সেইম পরিবার থেকে উঠে এসেছে। সেজন্যই এত খাতির। তাসলিমার এরকম আচরণ আগে কখনো দেখেনি ওরা। আরিশের অনুপস্থিতিই হয়তো উনার এমন আচরণের কারণ। আপনাদের ছেলে যদি যেচে গিয়ে বিয়ে না করত তাহলে তো আসতাম না আমি। উনি কেন আমাকে আনলেন, আপনি জিজ্ঞেস করুন। নয়তো আমি করব। অরার এমন কথায় হকচকিয়ে গেলেন তাসলিমা। মেয়েটা বড্ড শেয়ানা হয়েছে। আরিশ ফিরলে যদি এসব কথা বলে তবে তুলকালাম হয়ে যাবে। তাসলিমা খাতুন মেকি হাসলেন। মাশা আল্লাহ। তুমি আসলেই ভালো মনের মানুষ। এভাবে বললাম তোমাকে তবুও রাগ করলে না। একটু বাজিয়ে দেখলাম তোমাকে। তামান্না ঠোঁট টিপে হাসছে। অরা নেহাত হাসতে পারছে না বলে চুপচাপ খাচ্ছে। সবকিছু আপনাদের দোয়াতে। বেঁচে থাকো। তোমরা থাকো আমার খাওয়া শেষ। অরা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ বলল। তাসলিমা খাতুন ডাইনিং রুম থেকে বেরিয়ে গেলেন। তামান্না খিলখিল করে হেসে বলল,
খাওয়া তো শুরু হবেই, ভাবির কথাতেই পেট ভরে গেছে। বসো বসো, খেয়ে নাও জলদি। তামান্না হাসিমুখে খেতে বসল। গ্রীষ্মকাল, সময় এখন দুপুর গড়িয়ে যাচ্ছে। তপ্ত রোদের তাপে হাঁসফাঁস করছে শহর জুড়ে মানুষ। নয়নার শরীরটা আজ বেশ একটা ভালো লাগছে না। হালকা পেট ব্যথা আর ক্লান্তি নিয়ে সে পুরো ক্লাস না করেই স্কুল থেকে বেরিয়ে পড়েছে। ফুটপাত ধরে ধীরে ধীরে হাঁটছে, চোখ তার কৃষ্ণচূড়ার রাঙা ফুলে ভরা গাছগুলোর দিকে। যেন পুরো ঢাকা শহরটাই এক রঙিন ফুলের শহরে রূপ নিয়েছে। জারুল, কৃষ্ণচূড়া, সোনালু সব মিলিয়ে চারপাশটা এমন মনকাড়া যে তাকালেই চোখটা জুড়িয়ে আসে। এই নয়না। হঠাৎ পরিচিত এক কণ্ঠস্বর কানে আসতেই থমকে দাঁড়াল নয়না। ধীরে ধীরে ঘুরে তাকাতেই দেখল পলাশ আসছে। নয়নার স্কুলেই পড়ে সে, এবার এসএসসি পরীক্ষার্থী। পরীক্ষার দিন চলছে এখন। পলাশ দৌড়ে এসে ঠিক নয়নার সামনে দাঁড়াল। মুখে ঘাম, কাঁধ ওঠানামা করছে হাঁপানিতে, বুঝাই যাচ্ছে অনেকটা দৌড়ে এসেছে। কি হয়েছে? এভাবে দৌড়ে এলেন কেন? তোমাকে যে সকালে বললাম ছুটির পর দাঁড়িয়েও, কিন্তু তুমি তো না বলেই চলে যাচ্ছিলে। নয়না আবার হাঁটা শুরু করেছে। পলাশও তার ঠিক পাশেই হাঁটছে। চুপচাপ, কিন্তু যেন অনেক কিছু বলার ইচ্ছা চোখে। তার পরনে সাদা রঙের শার্ট, সঙ্গে নীল জিন্স। সাধারণ পোশাক হলেও বেশ মানিয়েছে তাকে। গায়ের রং তার ফর্সা। আমার শরীর খারাপ লাগছে, সেজন্য আগেভাগে বলে চলে এসেছি। আপানকে বলতাম কিভাবে? তা ও কথা। মাথা চুলকাতে চুলকাতে কথা বলল পলাশ, কণ্ঠে একরকম ভেবে না পাওয়া ভাব। নয়নার দৃষ্টি একটানা সামনের দিকে, চোখে কোনো চঞ্চলতা নেই। যেন পলাশের উপস্থিতি তার জন্য একেবারে নিরর্থক। এক ফোঁটাও আগ্রহ নেই চোখে মুখে। আচ্ছা, নয়না শোনো। বললেই হয়, কান আছে যখন অটোমেটিক শুনতে পারব। স্কুল থেকে পিকনিকে যাবে, তুমি যাবে না? না। কেন? সেটা আমার বিষয়। চুপচাপ রইল পলাশ। নয়নার সঙ্গে কি ঘটেছে সে সব পলাশ জানে, খুব ভালো করেই জানে। তবুও সে চেষ্টা করে নয়নাকে স্বাভাবিক রাখার, যেন অন্তত কিছুটা স্বস্তি পায় ওর চোখে মুখে। কিন্তু নয়না কারো সঙ্গেই, বিশেষ করে ছেলেদের সঙ্গে, কথা বলে না। এই বয়সেই তার মনে গেঁথে গেছে এক ধরনের ভয়, একরকম গোপন ক্ষোভ। আর যেসব অভিজ্ঞতা এই অল্প বয়সেই তাকে পেরোতে হয়েছে, তাতে তার এমন মনোভাব খুব একটা অস্বাভাবিকও নয়। ওকে, মেহবুবা। আপনাকে না বলেছি, এসব নামে ডাকবেন না? নয়না মুখে হালকা বিরক্তির ছাপ এনে প্রশ্নটা ছুড়ে দিল। পলাশ শুধু মুচকি হাসল, চেনা সেই হাসি, যে হাসির আড়ালে অভিমানও ঢাকা পড়ে যায় কখনো কখনো। আমি ছাড়া আর কে ডাকবে বলো? আমিই ডাকব, রাগ করো না। এখন আসছি আমি। পরে কথা হবে। হবে না কথা। যান আপনি। নয়না পা চালিয়ে দ্রুত হাঁটতে শুরু করল। পলাশ পড়ে রইল একটু পেছনে, স্থির। ছেলেটি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে রইল নয়নার চলে যাওয়ার পথে, চোখে একরকম অপূরণীয় শূন্যতা। তারপর ধীরে ধীরে সে নিজের গন্তব্যের দিকে পা বাড়াল, নিঃশব্দে। আমি দেশের বাইরে যাব না মা। তুমি আরিশকে বলো, বোঝাও। প্লিজ, মা। সাবিহার চোখ মুখ ফুলে গেছে, সকাল থেকে একটানা কাঁদছে সে। ছোটবেলা থেকে গ্রামের মাটিতে বেড়ে ওঠা মেয়েটা হঠাৎ করে দেশের বাইরে যাওয়ার খবর শুনে বেশ অস্থির হয়ে পড়েছে। মনের ভেতর একরাশ ভয় আর শূন্যতা জমে উঠেছে। মা, ভাই আর আরিশ, এই তিনজনকে ছেড়ে এত দূরে চলে যাওয়ার কথা ভাবতেই বুকটা কেঁপে উঠছে তার। সব মিলিয়ে সাবিহার মনটা ভীষণ খারাপ। পাশে বসে তাসলিমা খাতুন মেয়ের মাথায় ধীরে ধীরে হাত বুলিয়ে দিচ্ছেন, চোখে মুখে নীরব সান্ত্বনা। শান্ত হ তুই। আরিশ ফিরুক আগে। হয়তো মাথা ঠান্ডা হলে কিছু বুঝালে বুঝবে, তবে হ্যাঁ, এরপর থেকে বুঝে শুনে কাজ করবি। কি দরকার ছিল
অরা না বরার জুসে মদ মেশানোর? চোখমুখ কুঁচকে ফেলল সাবিহা। ওই অরাকে নাজেহাল করার জন্যই তো করেছিল সব। কিন্তু হলো উল্টো। সাবিহাকেই নাজেহাল হতে হচ্ছে এখন। ওই মেয়েকে সহ্য হয় না আমার। কি আছে ওর মধ্যে, যা আমার মধ্যে নেই? আমিও তো আরিশের কাজিন। তাহলে আমাকে কেন বিয়ে করল না সে? অরাকেই কেন? আর করেছে তো করেছে, এত আদিক্ষে তার কি হয়েছে? নিজেকে সামলাতে হবে সাবিহা। তোকে আগেও বলেছিলাম কাছাকাছি গিয়ে বিশ্বাস অর্জন করে ক্ষতি করতে হয়। তাহলেই সেটা মরণকামড় হবে। হুম। লম্বা নিঃশ্বাস ফেলল সাবিহা। আর কোনো কথা না বাড়িয়ে মায়ের ঘর থেকে বেরিয়ে গেল সে। সকাল থেকে অপেক্ষা করে বসে আছে ওরা। আরিশের ফেরার অপেক্ষা যেন ফুরাচ্ছে না। সন্ধ্যা থেকে আরিশের পছন্দের বিভিন্ন খাবার রান্না করেছে সে। বিরিয়ানি, গরুর মাংস, ভাত, পোলাও সবকিছু। কিন্তু সমস্যা হলো ওরা কন্টিনেন্টাল ডিশ বানাতে জানে না। তবে সময় নিয়ে এটাও শিখে নেবে বলে ভেবেছে সে। ঘরের ভেতর পায়চারি করছে ওরা। পরনে কালো রঙের শাড়ি। বিয়ের পর আজকেই প্রথম শাড়ি পরেছে সে। তামান্না পরিয়ে দিয়েছে। বিয়েতেও শাড়ি পরেনি। শাড়ি সামলানো ঝামেলা বলেই পরা হয়নি তখন। বারবার দেয়ালঘড়ির দিকে তাকিয়ে সময় দেখেছ সে। 11:45 বেজেছে। এয়ারপোর্টে নেমে কল করেছিল আরিশ। বলল কিছুক্ষণের মধ্যেই বাসায় ফিরবে। কিন্তু কই? 20 মিনিট পেরিয়ে গেল তবুও তো আসছে না। অবশ্য কিভাবে আসবে? ঢাকার যে জ্যাম, তাতে 20 মিনিটে বাসায় পৌঁছানোর কথা ভাবাও হাস্যকর ব্যাপার। বিরক্তিতে কপাল কুঁচকে এলো অরার। কি বোকা বোকা ভাবনা তার। আয়ানার সামনে গিয়ে দাঁড়াল সে। নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে লাগল কিছুক্ষণ। কালো শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ, গলায় কানে কুন্দনের সিম্পল গয়নাগাটি। কপালে একটা ছোট টিপ, হাতে ম্যাচিং চুড়ি, চুলগুলো খোলা। তবে বেশ পরিপাটি করে রাখা। ঠিকই আছে সব? নিজেকে প্রশ্ন করল ওরা মনে মনে। তারপর আবার নিজের দিকে মনোযোগ দিল। চোখে কাজল লাগানো হয়নি। দ্রুত হাতের কাজলটা নিয়ে চোখে লাগাতে শুরু করল সে। এর মধ্যে গাড়ির আওয়াজ শুনে আচমকা নড়ে উঠল ওরা। বুকের ভেতর অদ্ভুত এক ঝাঁকুনি। ধরফড় করতে লাগল হঠাৎ। কাজলটা তাড়াতাড়ি ড্রেসিং টেবিলের ওপর রেখে শাড়ির কুচি ধরে ঝটপট ঘর থেকে বেরিয়ে গেল। তালহা গিয়েছিল এয়ারপোর্টে। দুই ভাই একসাথে বাসায় ফিরেছে মাত্র। তামান্না দরজা খুলে দিয়েছে। তালহা আর আরিশ পরপর বাসায় ঢুকল, যেন দীর্ঘ সময় পরে ঘরে ফিরে এসেছে। অথচ মাত্র 2 দিন বাইরে ছিল আরিশ। তামান্নার মুখে এক উজ্জ্বল হাসি। কি খবর তামান্না? গম্ভীর কণ্ঠে শুধালো আরিশ। এমনিতে সবসময় এরকমই গম্ভীর থাকে সে। তবে ওরার সামনে আলাদা। ভালো, ভাইয়া। আপনি কেমন আছেন? ভালো। তোর ভাবি কোথায়, রুমে? সিঁড়ি পর্যন্ত এসে থমকে দাঁড়ালো ওরা। ওই তো ড্রয়িং রুমে দাঁড়িয়ে আছে আরিশ, পরনে সেই চিরচেনা কালো রঙের পোশাক। নিজের দিকে তাকিয়ে মুচকি হাসল ওরা। আজকে সে ও আরিশের মতো কালো রঙের পোশাক পরেছে। এর মধ্যে তালহার নজর গেল ওরার দিকে। ভাবি ওখানে, ভাইয়া। তালহার কথায় সিঁড়ির দিকে দৃষ্টিপাত করল আরিশ। ঠিক সেই মুহূর্তেই যেন ছোটখাটো হার্ট অ্যাটাক হল তার। বুকটা ধক করে উঠল, কিছুটা পিছনে সরে গিয়ে সোফায় বসে পড়ল আরিশ। আকস্মিক ঘটনায় ওরা হতবাক হয়ে তাকিয়ে আছে। নিজেকে সামলে যত দ্রুত সম্ভব সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগল সে। তামান্না, তালহা আরিশের অবস্থা দেখে মুচকি মুচকি হাসছে। কি হলো, ভাইয়া? এই মেয়েটা কে, তালহা? হুশ। নিজের বিয়ে করা বউ, নিজেই চিনতে পারছ না? শুকনো ঢোক গিলল আরিশ। বসা থেকে উঠে দাঁড়িয়ে ওরার দিকে এগোল। কি হয়েছে আপনার? শরীর ঠিক আছে তো?
ব্যতিব্যস্ত হয়ে শুধালো ওরা। আরিশ চুপচাপ তাকিয়ে আছে তার দিকে, কোনো কথা বলছে না। ওরা আরও কয়েকবার একই প্রশ্ন করেও কোনো উত্তর পেল না। হঠাৎ আরিশের মনে পড়ল ওরাকে তালহাও দেখছে। সম্বিত ফিরে পেল সে। কোনো কিছু না বলেই হুট করে ওরাকে কোলে তুলে নিল। চমকাল ওরা। তামান্না কিছুটা লজ্জা পেল বটে, কিন্তু তালহার ঠোঁটের কোণে হাসি। কি করছেন আপনি? এখানে লোকজন আছে। থাকুক। এই তালহা, চোখ বন্ধ করে রাখো, আমার বউয়ের দিকে তাকাবি না এখন, আমি দেখব শুধু। ঠিক আছে মহারাজ। তালহা হাসতে হাসতে চোখ বন্ধ করে ফেলল। তামান্না মাথা নিচু করে হাসছে। সিঁড়ির দিকে এগোলো আরিশ। ওরা চলে যাওয়ার পর তালহা তামান্নার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতে লাগল। ভ্রু উঁচিয়ে শুধালো তামান্না, কি হয়েছে? আমার দিকে তাকিয়ে হাসছেন কেন? এমনি। ও তাই? হু হু, একদম তাই। চলো ছাদে গিয়ে বসি। খুশি হয়ে গেল তামান্না। হাসি হাসি মুখে শুধালো, গান শোনাবেন? হ্যাঁ, শোনাব। তাহলে চলুন। আরিশ ঘরে ঢুকে ওরাকে কোল থেকে নামিয়ে দিল, যেন কোন সময় নষ্ট না হয়। এক মুহূর্ত অপেক্ষা না করে তৎক্ষণাৎ দরজা আটকে দিয়ে তার হাত ধরে বিছানায় বসিয়ে দিল। ওরা শুধু অবাক হয়ে তাকিয়ে থাকল, মনে হতে লাগল লোকটা কি আজ পুরো পাগল হয়ে গেছে? এত এলোমেলো আচরণ কেন? তার মানসিকতা কি পুরোপুরি বদলে গেছে? আরিশ এক নিঃশ্বাসে তাকে খাটে বসিয়ে পা ঝুলিয়ে রেখেছে। তারপর ফ্লোরে হাঁটু গেড়ে নেমে একেবারে তার সামনে বসে গেল। চোখে এক অদ্ভুত দৃশ্য, না বলা কিছু কথা, অস্বাভাবিক কিছু অনুভূতি মিশে যেন এক অস্থির নীরবতা সৃষ্টি হল। তুমি কি মারতে চাইছ আমাকে? চমকাল ওরা। চোখ ছলছল করে উঠল তার। আরিশ কিভাবে এমন কথা বলল তাকে? মানে? তোমার এই অপূর্ব সৌন্দর্য আমাকে খুন করে ফেলছে, হামিংবার্ড। এভাবে মেরো না জান, তোমার এই সৌন্দর্যে পাগল হয়ে যাচ্ছি আমি। আমি কন্ট্রোল হারাচ্ছি, পাখি। ওরা এবার একটু লজ্জা পেল, মাথা নিচু করে ফেলল সে। আরিশ যেন এক অদ্ভুত ঘোরের মধ্যে ডুবে গেছে। তার চোখ এক পলকেও সরে না, ওরার মাথার চুল থেকে শুরু করে পা অবধি পুরো দেহ এক নজরে পরখ করছে। লাল রঙের লিপস্টিক আর কালো শাড়ি যেন এক অন্যরকম দুনিয়া খুলে দেয় তার সামনে। ওরার ঠোঁটের দিকে এক মনে তাকিয়ে আরিশের চোখে যেন কিছু হারিয়ে যাওয়ার অবস্থা। তার মধ্যে ওরার মেধহীন, উন্মুক্ত পেটের কিছু অংশ দেখা যাচ্ছে এখন। আরিশ ইচ্ছে করেই শাড়ির পৃষ্ঠটা একটু সরিয়ে রেখেছে, যেন সে আরও ভালোভাবে দেখতে পারে। আসতে কোনো অসুবিধা হয়নি তো আপনার? ওখানকার সবকিছু ঠিক আছে তো? ঠিক নেই, জান। আমি ঠিক নেই। তোমার মাঝে হারিয়ে যাচ্ছি আমি। বসা থেকে উঠে দাঁড়িয়ে চুলের মুঠি টেনে ধরল আরিশ। হালকা ব্যথা পাচ্ছে ওরা। কিন্তু সেটা বলার আগেই আরিশের ঠোঁটের নিচে চাপা পড়ল ওরার ঠোঁট। চিরচেনা সেই উন্মাদনা, কঠোরতার ছোঁয়া পেল সে। ভালো লাগা, খারাপ লাগা, আকর্ষণ সবকিছু একসাথে অনুভব করছে মেয়েটা। চুম্বনের সাথে সাথে উন্মুক্ত পেটের ওপর হাত দিয়ে স্লাইড করতে লাগল আরিশ। ওরার কেমন কেমন লাগছে যেন। এই অনুভূতির নাম জানা নেই তার। জীবনে প্রথম এমন কিছু অনুভব করছে সে। কিছুক্ষণ পর থামল আরিশ। ফ্রেশ হয়ে নিন আগে, আরিশ। আপনার জন্য আপনার পছন্দের খাবারগুলো রান্না করেছি আজ। ওরাকে বুকে জড়িয়ে ধরেছে আরিশ। আচমকাই তালহার কথা মনে পড়ল আরিশের। চোখমুখ কুঁচকে ফেলল সে। এভাবে সেজেগুজে রুমের বাইরে কেন গিয়েছিলে, হামিংবার্ড? তালহা ছিল ওখানে। আপনি কিন্তু বলেছেন এসব বলবেন না। তালহা আপনার ভাই, আমারও ভাই হয়। নিজেকে সামলাতে চেষ্টা করছে আরিশ।
নেহাত ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলছে বলেই এখনো নিয়ন্ত্রণ হারায়নি সে, নয়তো আজকে তালহার জন্য ফের ঝামেলা হতো। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে আরিশ। কিন্তু তার ওভার পজেসিভনেস আর রাগ, এটা তার স্বভাব। এসব তো পরিবর্তন করা সম্ভব না। সে যাই হোক, অপ্রয়োজনে কখনো সেজেগুজে রুমের বাইরে যাবে না। তোমার সবকিছু কেবল আমার জন্য। সুন্দর দেখাক কিংবা অসুন্দর, সবকিছু আমি দেখব। আমি। ঠিক আছে। এখন যান, ফ্রেশ হয়ে আসুন। ফ্রেশ হওয়ার কথা মনে পড়তেই আরিশের মনে হল, আসলেই গোসল করা দরকার। বাইরে থেকে এলাম, ফ্রেশ না হয়ে এসব করা উচিত না। লং জার্নি। যদি কোনো ব্যাকটেরিয়া সাথে নিয়ে আসি, সেসব তোমার শরীরে যায় তখন আমি কি করব? না, না। আমি এমন রিস্ক নিতে পারব না। আমি গোসল সেরে আসছি। মুখটা মলিন হয়ে গেল অরার। নিজের হাতে রান্না করেছে বলল সে, তবুও লোকটার থেকে কিছু শুনতে পেল না। কিছু তো বলতে পারত। যান। যান না বলে, যান বলতেও তো পারো। জামাকাপড় খুলতে খুলতে বলল আরিশ, ওরা অন্যদিকে তাকিয়ে আছে। আমি কি চেঞ্জ করব? না মানে এভাবে খেতে যাব? দরকার নেই। সুন্দর লাগছে। এভাবেই থাকো। তালহা দেরিতে খাবে হয়তে। আমরা এখন খেতে যাব। ঠিক আছে। আমি ডাইনিং রুমে গেলাম। আপনি আসুন। ওরা যেতে চাইলে আরিশ তার হাত ধরে নিজের বুকের ওপর ফেলল তাকে। ওরার মুখটা এখন আরিশের উন্মুক্ত বুকের সাথে মিশে আছে। স্বস্তির নিঃশ্বাস ছাড়ল ওরা। যাও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। আচ্ছা। তোমাকে ছাড়া এই আকাশ সাজে না। সহজে তো বাঁশি বাজে না। চলো না আজ এ রূপকথা তোমাকে শোনাই। সারাটা দিন ঘিরে আছো তুমি এত রঙিন। হয়নি কখনো মন। সারাটা রাত আসছে না ঘুম ধরেছি হাত। থাকবো সারা জীবন। আকাশ হারায় যেখানে। ও। তোমায় ছোব সেখানে। ও। ভালোবাসো এখনই। হো। পরে কি হয় কে জানে। সারাটা দিন ঘিরে আছো তুমি এত রঙিন। হয়নি কখনো মন। সারাটা রাত আসছে না ঘুম ধরেছি হাত। থাকবো সারা জীবন। ভালো লাগা সারাক্ষণ। ও। জানি না তার কি কারণ। হা। ভেসেছি স্বপ্নে আমি। ও। তোমাকে পেয়েছে মন। তোমাকে ছাড়া এই আকাশ সাজে না। সহজে তো বাঁশি বাজে না। চলো না আজ এ রূপকথা তোমাকে শোনাই। গান শেষ হতেই উচ্ছ্বসিত তামান্না জোরে তালি দিতে লাগল। চোখে মুখে খুশির ঝিলিক। তালহা গিটারটা ফ্লোরে রেখে হেসে জিজ্ঞেস করল, কেমন লাগলো গানটা? তামান্না মুগ্ধ চোখে তাকিয়ে বলল, অসাধারণ। আপনার গলার সুরটা একেবারে মন ছুঁয়ে গেল, ভাইয়া। আস্তাগফিরুল্লাহ। তালহার হঠাৎ এমন প্রতিক্রিয়ায় চমকে উঠল তামান্না। চারপাশে তাকিয়ে কিছু ঘটেছে কি না বোঝার চেষ্টা করল। কিন্তু কোথাও কিছু অস্বাভাবিক দেখল না। কি হয়েছে? অবাক হয়ে জিজ্ঞেস করল সে। তালহা গম্ভীর গলায় বলল, তুমি আমাকে ভাইয়া বলো কেন? আমার অলরেডি একটা বোন আছে। একাধিক বোনের দরকার নেই আমার। মুচকি হাসল তামান্না। বিদ্যুতের ক্ষীণ ঝলকানি আকাশ চিরে আলো ফেলছে মাঝে মাঝে। অল্প অল্প শীতল হাওয়া বইছে। আকাশ জুড়ে ঘন মেঘ, যেন কোনো এক দুরন্ত ঝড় ঠিক প্রস্তুতি নিচ্ছে নামার। হয়তো কালবৈশাখী নামবে এই রাতেই। তামান্নার সেই রহস্যময় হাসিটা দেখে তালহার কপালে ভাঁজ পড়ে গেল। ভ্রু কুঁচকে তাকালো সে, ভেতরে ভেতরে একটা অস্বস্তি কাজ করছে তার মনে। হাসছ কেন, তামান্না ভাটিয়া? চোখ ছোট করে জিজ্ঞেস করল তালহা। না, এমনি। কাঁধ ঝাঁকালো তামান্না। একদম না। কিছু একটা হয়েছে, বলো। কচু হয়েছে। চোখ ঘুরিয়ে হঠাৎ করেই উঠে দাঁড়ালো তামান্না। তালহাও গিটার হাতে নিয়ে ধীরে ধীরে উঠে দাঁড়াল। ধাত্তেরি।
কিছুটা অসন্তোষ প্রকাশ করল তালহা। আকাশের গর্জন যেন আরও কাছে আসছে। হাওয়াটা ঠান্ডা, কাঁধে এসে লাগছে ফিসফিস করে। ঝড় হতে পারে। আবহাওয়াটা ভালো লাগছে না। একটু থেমে আবার বলল তামান্না, চলুন, খেয়ে নিই। ভাইয়াও বোধহয় এখন খাবেন। হু, চলো। তালহা নিচু স্বরে বলল। মাথা হেলিয়ে সামনে পা বাড়াল তামান্না। তালহাও গিটারটা এক হাতে ধরে তার পেছনে পেছনে হাঁটতে লাগল চুপচাপ। আজ প্রথমবার অরার হাতের রান্না খেয়েছে আরিশ, তাও আবার নিজের পছন্দের সব খাবার। সাধারণত ভদ্রলোক করা ডায়েট মেনে চলে। প্রতিদিনের খাদ্যতালিকায় কার্ব কম, প্রোটিন বেশি, সবকিছু নিখুঁত হিসেবেই চলে। স্বাস্থ্য সচেতনতা তার জীবনের অপরিহার্য অংশ। তেজরিন খান আরিশ নিজের ফিটনেস ধরে রাখতে বরাবরই দৃঢ় সংকল্প। তবে আজ সব নিয়মের বাঁধন আলগা করেই পেট ভরে খেয়ে ফেলেছে। ভালোবাসার মানুষ যখন নিজের হাতে রান্না করে, তখন আর ক্যালোরির হিসেব চলে না। আরিশ খাওয়া শেষে ধীরে ধীরে হাত মুখ ধুয়ে উঠল। চোখে মুখে তৃপ্তির ছাপ স্পষ্ট। ঠিক সেই সময় তালহা আর তামান্না এসে ঢুকল ডাইনিং রুমে। অরার খাওয়াও শেষ হয়ে গেছে। ভাবি, আপনি কেন কষ্ট করলেন? আমাকে একবার ডাক দিলই তো হতো, মিনমিনে গলায় বলল তামান্না। ততক্ষণে তালহা চেয়ার টেনে বসে পড়েছে। তাসলিমাও এসে খাওয়ার জায়গায় বসেছেন, তবে সাবিহা নিজ ঘরে। তার এখন কিছুই খেতে ইচ্ছে করছে না। ডাক দিতে হবে কেন, তামান্না? চোখ সরু করে বললেন তাসলিমা। তোমার কাজে তো এটা দেখাশোনা করা কে কখন খাবে, কে বসেছে কে আসেনি এসব। আর তালহা, তোকে একটা কথা বলেছিলাম আমি। মনে হয় ভুলে গেছিস। তাসলিমা খাতুনের স্বরে একটা চাপা রাগ ছিল। তালহা কিছু বলল না, চুপ করে রইল। তামান্না মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। তখনই আরিশ গলা খাকারি দিয়ে বলল, একদিন খেয়াল না রাখলে এমন কিছু হয়ে যায় না, চাচি। আফটার অল, ওর বয়স তো সাবিহার মতোই, বরং তার চেয়েও ছোট। ইচ্ছেমতো কিছু করার বা না করার বয়স এটা। আর তালহার গানের গলা দারুণ, ও তো শুধু গান শুনছিল। তাসলিমা খাতুন চুপ করে গেলেন। মনে মনে নিজের ছেলের ওপর ভীষণ রাগ করলেন। কখন আবার আরিশ কি বলে সেই ভয় ওরা মাথা নিচু করে বসে আছে। আরিশের হালকা মন্তব্যে তামান্নার মুখে আবার হাসি ফুটেছে। একটু স্বস্তির ছাপ নিয়ে এসে সবার সামনে খাবার পরিবেশন করছে। হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালো আরিশ। চোখ পাকিয়ে ওরার দিকে তাকালো, তারপর এক ভরসা মেশানো ইশারায় বলল, নিজের ঘরে যেতে। ওরা বসা উঠে ডাইনিং রুম থেকে বেরিয়ে সোজা সিঁড়ি বেয়ে দোতলায় চলে গেল। সাবিহা, খেয়েছে তুমি? শুধালো আরিশ। দীর্ঘ নিঃশ্বাস ছাড়লেন তাসলিমা। বললেন, মেয়েটা খাওয়া দাওয়া বন্ধ করে ফেলেছে প্রায়। আরিশের কপালের ভাঁজ গাঢ় হল। কিছু না বলে ঘুরে দাঁড়াল, আর ডাইনিং রুম থেকে ধীর পায়ে বেরিয়ে গেল। জানালার পাশে নিঃশব্দে দাঁড়িয়ে আছে সাবিহা। পরনে সাদামাটা একটি টি শার্ট আর ঢিলেঢালা প্লাজো। শহরে আসার পর তার ভিতরে বেশ কিছুটা বদল এসেছে, চেহারায়, পোশাকে, ভাবনায়। এখন সে অনায়াসে ওয়েস্টার্ন ড্রেস পরতেও জানে। তার দৃষ্টি এখন বাইরের ঝাপসা আলোয় নয়, ভেতরের অন্ধকারে আটকে আছে। মাথায় কেবল একটাই ভাবনা ঘুরপাক খাচ্ছে, কিভাবে ওরাকে চিরতরে আরিশের জীবন থেকে মুছে ফেলা যায়। চাইলেই হয়তো চলে যেতে পারে সে এই বাড়ি থেকে। কিন্তু যাওয়ার আগে এমন কিছু করতে চায়, যেন ওরার অধ্যায়টা বন্ধ না হলেও অন্তত নড়বড়ে হয়ে পড়ে। যেন ওর দম নিতে কষ্ট হয়, যেন আরিশ আর কখনো চোখ বুজে ওকে বিশ্বাস করতে না পারে। সাবিহা! চেনা কণ্ঠ শুনে চমকে উঠল সে। তড়িৎ গতিতে ঘুরে তাকাল। দরজার কাছে দাঁড়িয়ে আরিশ। পরনে কালোটি শার্ট আর জিন্স। মুখে একরাশ ক্লান্তি আর চোখে কড়াভাবে চাপা রাগ। আরিশ! ভেতরে এসো। আরিশ ঘরে ঢুকে ধীরে চেয়ার টেনে বসল। সাবিহা সামনাসামনি এসে দাঁড়াতেই বলল,
আরিশ না, আরিশ ভাইয়া বলে ডাকবে তুমি। বয়সে তোমার থেকে বড় আমি, সেটা কি ভুলে যাও? আরিশের কণ্ঠে গাম্ভীর্যের ছাপ স্পষ্ট। সাবিহার গা জ্বলে উঠল ভেতরে ভেতরে। ভাবছিল, খাবারের কথা বলবে, হয়তো মমতা দেখাবে। তা না করে জ্ঞান দিচ্ছে। সরি। ইটস ওকে। খাওয়া দাওয়া ঠিকমতো করছো না কেন? আমি বিদেশে যাব না, আরিশ। একটু থেমে ফের বলল সে। আমি বিদেশে যাব না, ভাইয়া। কেন যাবে না? কত ছেলেমেয়ের স্বপ্ন দেশের বাইরে গিয়ে পড়াশোনা করবে, আর তুমি সেই সুযোগ পেয়েও হাতছাড়া করতে চাচ্ছ। এক মুহূর্ত নীরব থাকে বলল সাবিহা। আমি তোমাদেরকে ছেড়ে থাকতে পারব না। আরিশ চুপ করে গেল। এক দৃষ্টিতে তাকালো সাবিহার দিকে। তারপর ঠান্ডা গলায় বলল, দেখো সাবিহা, তুমি অরার সাথে যা করেছ তারপর তোমাকে এই বাড়িতে রাখার কোনো ইচ্ছে আমার ছিল না। কিন্তু চাচার মেয়ে তুমি। তোমার সাথে অবিচার করতে পারব না আমি। চাচা আমার জন্য অনেক কিছু করেছেন। তাই জন্য বলছি, দেশের বাইরে যাও। লেখাপড়া করো, নিজের ক্যারিয়ার তৈরি করো। আচমকা সাবিহা আরিশের সামনে ফ্লোরে বসে পড়ল। আরিশ বিরক্ত হল তাতে, কপাল কুঁচকে এলো তার। প্লিজ। আরিশ, ভাইয়া আমাকে দূরে পাঠিও না। আমি এখানেই থাকতে চাই। বসা থেকে উঠে দাঁড়ালো আরিশ। রাগে চোখ লাল হয়ে গেছে তার। দূরে তো তুমি অবশ্যই যাবে সাবিহা। হয় পড়াশোনার জন্য নয়তো অন্য কিছুর জন্য। আমার অরার আশপাশেও রাখব না তোমাকে। আরিশ হনহনিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। চোখের সামনে ঝাপসা হয়ে গেল সব। ক্ষণিক বাদে রাগে চেয়ারটা উপড়ে ফেলে দিল সাবিহা। নিজের চুল টানতে লাগল। মৃত বাবার ওপর ভীষণ রাগ হচ্ছে তার। মরার আগে কিছু জায়গা সম্পত্তি অন্তত তাদের নামে লিখে দিয়ে যেতেন। ঢাকা শহরে এত কিছু আরিশের, অথচ তালহাদের নামে কিচ্ছু নেই। আছে কেবল গ্রামে কয়েক বিঘা জমি। অনেকক্ষণ হল, ঘরে এসে বিছানায় চুপচাপ বসে আছে ওরা। বারবার দরজার দিকে তাকাচ্ছে সে। আরিশ কি রাগ করেছে? না, রাগ করারই বা কি আছে? মনের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর সেসবের উত্তরও যেন নিজেই দিচ্ছে ওরা। বসে থাকতে আর ভালো লাগছে না তার। ভাবল, শুয়ে পড়বে। ঠিক তখনই দরজা আটকে যাওয়ার শব্দে চমকে তাকাল সে। আরিশের চোখে চোখ পড়তেই বুকের ভেতর কেমন করে উঠল। অরার ভয়ে দৃষ্টি নত করে নিজেকে গুটিয়ে নিল বিছানার এক কোণে। আরিশ ধীরে ধীরে এগিয়ে এল তার দিকে। বিছানায় বসতে বসতে নিজের টি শার্ট খুলতে খুলতে শান্ত গলায় বলল, হোয়াটস হ্যাপেন, হামিংবার্ড? অরা ধীরে ধীরে মাথা তুলো তাকাল। উন্মুক্ত শরীরে অপূর্ব লাগছে তার রাগী ভূতকে। কিন্তু ভদ্রলোকের চোখগুলো অমন লাল কেন? কার সাথে রাগ করল? অরার ভয়ার্ত দৃষ্টি দেখে মুচকি হাসল আরিশ। অরা একটু হলেও স্বস্তি পেল তাতে। আপনি রাগ করেছেন কেন? কারণ আমি তোমার রাগী ভূত, সেজন্য। চমকাল অরা। উনি কিভাবে জানলেন এই নাম? আমতা আমতা করে শুধাল। আপনি কিভাবে? আরিশ অরার দিকে এগোল, জাপটে ধরে কোলে তুলে বসাল তাকে। শাড়ি পরে এভাবে বসতে একটু অস্বস্তি লাগছে অরার। কিন্তু কি আর করার? ওই যে সেদিন নেশার ঘোরে বলেছিলে। লজ্জায় চোখমুখ কুঁচকে ফেলল অরা। আর কি কি বলেছিল, করেছিল সেসব ভেবেই হাসফাস করছে। আর কি কি করে ছিলাম? থেমে থেমে প্রশ্ন করছিল অরা। আরিশ একদৃষ্টিতে তাকিয়ে রইল তার চোখের গভীরে। তারপর নিঃশব্দে হাত রাখল অরার কোমরে। অরা নিঃশ্বাস আটকে তাকিয়ে রইল, বুঝতে পারছিল কি হতে যাচ্ছে। আরিশ ধীরে এগিয়ে এল, তার চোখ আটকে রইল অরার ঠোঁটে। আরিশের আগ্রাসী চুম্বনে এলোমেলো হতে লাগল সে। মিনিট পাঁচেক ওভাবেই চলল। যখন আরিশ থামল তখন অরার টালমাটাল অবস্থা। ঘন ঘন নিঃশ্বাস ফেলছে সে। আরিশের চোখে মুখে দুষ্টমির ঝিলিক। এসব করেছিলে, হটি। হটি।
চোখ বড় বড় করে ফেলল ওরা। আরিশ তাকে হটি বলল কেন? তার মানে নেশার ঘোরে সে এরকম আদর করেছে? ছি, ছি। নিজের হাত দিয়েই চোখমুখ চেপে ধরল ওরা। আরিশ ওর অবস্থা দেখে হাসছে। এমনিতেই কিস করতে গিয়ে ঠোঁটের সব লিপস্টিক ঘেটে গিয়ে থুতনিতে লেগে গেছে, তার ওপর এমন বোকা বোকা কাজকর্ম। ওরে লজ্জা রে! সেদিন কোথায় ছিল এত লজ্জা? তখন তো আমি বারণ করা সত্ত্বেও শোনোনি। ওরা কিছু বলল না, চুপ করে রইল ওভাবেই। আজ আমিও বারণ শুনব না, পাখি। আই ওয়ান্ট ইউ টু বি মাইন, রাইট হিয়ার, রাইট নাও। আই ক্যান্ট টেক ইট এনিমোর, আই নিড ইউ। আচমকা আরিশের এমন আবদারে ঘাবড়ে গেল ওরা। চেহারা থেকে হাত সরিয়ে কিছু একটা বলতেই যাবে এমন সময় আরিশ হাত দিয়ে ওরার মুখ চেপে ধরল। ওরা আরিশের দিকে তাকাল। চোখে মুখে তীব্র মোহ তার। ভয় পেল ওরা। না জানি কি করে এবার আরিশ। চুপ! না বলবে না, হামিংবার্ড। আজকে আমি আর ধৈর্য ধরতে পারছি না। তুমি জানোই তো আমি বড্ড অধৈর্য। আরিশ কথা বলতে বলতেই বিছানায় শুয়ে দিল ওরাকে। শাড়ির আঁচল পাশে সরিয়ে ওরার ওপর চড়াও হল সে। মুহূর্তের মধ্যে ওরার পুরো মুখমণ্ডল এবং গলা আরিশের ঠোঁটের স্পর্শে ভরে উঠল। হাঁসফাঁস করছে ওরা। আরিশ তাকে কিছু বলারই সুযোগ দিচ্ছে না। সেই পাগলামি, সেই হিংস্রতা। এমনিতে আরিশ সাধারণত শান্ত এবং স্বাভাবিক থাকে, তবে বিশেষ মুহূর্তে তার আবেগের তীব্রতা তাকে কখনোই পুরোপুরি শান্ত থাকতে দেয় না। এই মুহূর্তগুলোতে তার অনুভূতি আরও গভীর হয়ে ওঠে, যা তার আচরণে পরিবর্তন নিয়ে আসে। আরিশ প্লিজ শুনুন। ইসোস! চুপ পপ, অন্য কিছু বলো পাখি। যেমন, কিস মি আরিশ অথবা আই ওয়ান্ট মোর। প্লিজ বেবি সে দ্যাট। ওরার চুল খামচে ধরে বলল আরিশ। সে সম্পূর্ণভাবে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। ফ্লোরে গড়াগড়ি খাচ্ছে ওরার শাড়ি, চুড়ি, গয়নাগুলো। ওরা চাইলেও থামাতে পারছে না আরিশকে। তাই বাধ্য হয়ে চুপ করে রইল। কিছুক্ষণের মধ্যেই আরিশের মেজাজ বিগড়ে গেল। শোয়া থেকে উঠে বসে হাঁপাতে লাগল সে। সমস্যার কথা আগে বলনি কেন? বলতেই তো চেয়েছিলাম। আপনি শোনার অবস্থায় ছিলেন? কপাল চেপে ধরে বসে আছে আরিশ। গলা শুকিয়ে গেছে তার। বিছানা থেকে পোশাক হাতে নিয়ে উঠে দাঁড়াল সে। ওরাও উঠে বসেছে, গায়ে বিছানার চাদর। আরিশের চোখে মুখে তীব্র রাগ, যেন একটি আগুনের শিখা। ওরাকে একেবারে চমকে দিয়ে ঘরের জিনিসপত্র ভাঙতে শুরু করল আরিশ। ওরা ভয়, আতঙ্কে কিছু বলতে পারল না। সে শুধু নিঃশব্দে বসে রইল। কিছুক্ষণ পর ঘর থেকে বেরিয়ে গেল আরিশ। ঘরের ভাঙাচোরা অবস্থায় তাকিয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলল ওরা। সবকিছু তছনছ করে ফেলেছে আরিশ। সারারাত ওইভাবে বসে রইল ওরা, অপেক্ষা করতে লাগল আরিশের। কিন্তু সে আর ফিরে এলো না ঘরে। ফজরের আজানের আগে আগে চোখ লেগে এলো ওরার। কখন ঘুমিয়ে পড়েছিল, টেরও পেল না সে। ভোরের আলো ধীরে ধীরে ঘরে প্রবেশ করছে, সকালের নরম রোদ জানালা দিয়ে ভেসে আসছে। বাইরে যানবাহনের ককর্ষ শব্দ কানে ভেসে আসে, তবে জানালা বন্ধ রাখলে শব্দটা অনেকটাই কমে যায়। কিন্তু ওরা সব সময় জানালা খোলা রেখেই ঘুমায়। রাতের আকাশে মেঘ জমেছিল, তবে ঝড়বৃষ্টি হয়নি, শুধুমাত্র এক মৃদু ঠান্ডা হাওয়া গুঞ্জরিত হচ্ছিল। অ্যালার্ম ঘড়ির শব্দে হঠাৎ নড়েচড়ে উঠল ওরা। সকাল 8:30টার অ্যালার্মটা সেট করা ছিল। এটি মূলত আরিশের অফিসে যাওয়ার জন্য, তবে প্রতিদিনের মতো আজও ওরার ঘুম আগে ভেঙে গেছে। আজও তার ব্যতিক্রম হয়নি। ঘুম ঘুম চোখে কিছু সময়ের জন্য তাকিয়ে থেকে ওরা বুঝতে পারল, আজও সে আরিশের বুকের মধ্যে শুয়ে আছে। পুরো বিষয়টা বুঝতেই তার ঘুম ঘুম ভাব একেবারে কেটে গেল। চোখে ভালো করে তাকিয়ে দেখল, হ্যাঁ, আরিশ তার সামনে শুয়ে আছে। আর ওরা আরিশের হাতের ওপর শুয়ে, তার বুকের দিকে মুখ গুজে আছে।
স্বস্তির নিঃশ্বাস ফেলল ওরা। মনে মনে ভাবল, যাক, লোকটার রাগ কমেছে। তবে ওরার মনে কোনো দোষ ছিল না। অনেকবার সে চেয়েছিল বলার, সমস্যা আছে। কিন্তু কে শোনে কার কথা? গুড মর্নিং, হামিংবার্ড। আরিশের ঘুম জড়ানো কণ্ঠটা দারুণ লাগে ওরার। মিষ্টি করে হাসল ওরা। গুড মর্নিং। 8:30 বেজেছে? হ্যাঁ, ঘড়ি তো তাই বলছে। 8:40 বেজেছে। আড়মোড়া ভেঙে ওরাকে আরো শক্ত করে জড়িয়ে ধরল আরিশ। মনে হচ্ছে টম তার জেরিকে বুকের মধ্যে লুকিয়ে রেখেছে। ওরা আরিশের বুকে মুখ গুজে আছে আর মুচকি মুচকি হাসছে। আরিশের গায়ের গন্ধটা খুব ভালো লাগে ওর। তাহলে এখন উঠতে হবে, যান। অফিসে যাইনি 3 দিন হল। গিয়ে দেখতে হবে কি অবস্থা এখানকার। শোয়া থেকে উঠে বসল আরিশ। ওরাও উঠে বসেছে। হ্যাঁ, যেতে তো হবেই। আর বলো না, একটু চোখের আড়াল করলেই সবাই লুটেপুটে খাওয়ার চেষ্টা করে। বিয়ের পর থেকে ইতালিতে একবারও যাওয়া হয়নি বলে ওখানকার অবস্থা কি হয়েছে তা তো শুনলে। একা মানুষ, 2 জায়গায় থাকাও সম্ভব না। ভাবছি তালহাকে ভালো করে কাজকর্ম শিখিয়ে ইতালি পাঠিয়ে দেব। কেমন হবে? ওরার অবাক লাগছে। আরিশ তার সাথে কাজের বিষয়ে আলোচনা করছে। হামিংবার্ড? সে সামথিং। হ্যাঁ, ভালোই হবে। নিজেদের লোক থাকলে আপনাকে আর টেনশন করতে হবে না। হ্যাঁ, সেটাই। থাকো, ফ্রেশ হয়ে আসছি আমি। আচ্ছা। ওয়াশরুমের দিকে এগোলো আরিশ। ওরা চটজলদি জামাকাপড় চেঞ্জ করে রান্নাঘরের দিকে এগোলো। রোদ উঠেছে। আলোয় ধীরে ধীরে ভরে উঠছে চারদিক। রাস্তায় গাড়ির শব্দ, মানুষের হাঁটার তাড়া, শহর জেগে উঠেছে নিজের চেনা ব্যস্ততায়। দোকানপাট খুলছে, চায়ের স্টলে ভিড় বাড়ছে, অফিসমুখো মানুষের মুখে তারা। রান্নাঘরে ব্যস্ত সময় কাটাচ্ছেন রোকসানা মল্লিক। নাস্তা তৈরি হয়ে গেছে প্রায়। নয়না নাস্তা সেরে স্কুলে যাওয়ার জন্য ডাইনিং টেবিলে বসে আছে। সোলাইমান মল্লিক মাত্র রেডি হয়ে ডাইনিং রুমে প্রবেশ করলেন। পরনে ফরমাল পোশাক, মুখে হালকা চাপদারি উনার। আজকে আমি তোকে স্কুলে পৌঁছে দিয়ে আসব। চেয়ার টেনে বসতে বসতে বললেন সোলাইমান। আমি তো একাই চলে যেতে পারবো বাবা। তোমার আবার কষ্ট করতে হবে না। সে আমি বুঝব। পাকা বুড়ি একটা। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আহ্লাদি স্বরে বললেন তিনি। নয়না মুচকি হাসল। এর মধ্যে রোকসানা খাবার হাতে ডাইনিং রুমে এলেন। কি কথা হচ্ছে বাবা মেয়ের মধ্যে? তেমন কিছু না, মা। আমাকে আজ বাবা স্কুলে পৌঁছে দিয়ে আসবে। তাহলে তো ভালোই। রোকসানা মল্লিক বাপ মেয়েকে খাবার পরিবেশন করে দিচ্ছেন। সোলাইমান মল্লিক খাবার খেতে শুরু করলেন। প্রায় মাস 2 হবে ওরাকে দেখি না, সেই এলো, তারপর আর কোনো খোঁজ নেই মেয়েটার। আমার সাথে ফোনে কথা হয় মাঝে মধ্যে। বলল তো সবকিছু ঠিকঠাক চলছে এখন। আরিশ আগের থেকে বদলে গেছে। ওর খেয়ালও রাখছে। বললেন রোকসানা। সোলাইমান মনোযোগ দিয়ে শুনলেন সব। নয়নাও কথা শুনতে শুনতে খাওয়া শেষ করল। যাক, তাহলে ভালোই আছে। আমার সাথে তো আরিশের খুব একটা দেখা হয় না। আমাদের কাজ কেবিনের মধ্যেই, মাসে একবার হয়তো বসের কাছে যেতে হয়। বুঝতে পেরেছি। ভাবছি আরিশকে কল করব। কল করে বলবো মেয়েটাকে নিয়ে 2 দিন থেকে যেতে। সোলাইমান খাবার শেষ করে পানিটুকু খেয়ে বললেন। এত ভালো কি হয়েছে সে? মানে আরিশ কি এতটাই পরিবর্তন হয়েছে যে বললেই ওরাকে নিয়ে আসবে? দীর্ঘশ্বাস ছাড়লেন রোকসানা। নয়না এর মধ্যে বসা থেকে উঠে দাঁড়াল। ভাইয়া অনেক ভালো বাবা। দেখো, আপুকে নিয়ে ঠিক বেড়াতে আসবে। নয়নার কথায় মুচকি হাসলেন রোকসানা। সোলাইমান বললেন, এলেই ভালো। আজ তো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার রেজাল্ট দিয়েছে,
সেদিকে কারো খেয়াল আছে? নাকি ওরা আর পড়াশোনাই করবে না? নয়না ও রোকসানা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করল একবার। রোকসানা বললেন, আমি ওরার সাথে কথা বলে দেখব। যদিও তোমার মেয়ে লেখাপড়া অপছন্দ করে, কিন্তু গ্র্যাজুয়েট তো কমপ্লিট করবে অন্তত। সোলাইমান ডাইনিং রুম থেকে বেরিয়ে যেতে যেতে বললেন, হ্যাঁ, বলে দেখো। আমি এলাম। নয়না, আয় তাড়াতাড়ি। হ্যাঁ বাবা, চলো। নয়না মাকে ইশারায় বিদায় জানিয়ে বাবার সাথে বেরিয়ে গেল। ডাইনিং টেবিলের ওপর ধোয়া ওঠা ভুনা মাংসের প্লেটটা রাখতে গিয়ে তামান্না হঠাৎ থমকে গেল। পাশ থেকে পানির গ্লাস তুলতে গিয়ে ওরা হঠাৎ কেঁপে উঠল। বিষয়টা তামান্না খেয়াল করেছে। ভাবি, আপনি ঠিক আছেন? তামান্নার কণ্ঠে উদ্বেগ। ওরা জবাব দিল না, কিংবা জবাব দেওয়ার মতো অবস্থায় নেই সে। তার মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে এসেছে, চোখের পাতা ভারী, হাঁটু কেঁপে উঠল হঠাৎ। তামান্না কিছু বলার আগেই ওরার এতটুকু দেহটা ধপ করে নিচে পড়ে গেল। তামান্না আতকে উঠে ছুটে গেল তার কাছে। ভাবি, ভাবি, চোখ খুলুন। হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ওরার। নিঃশ্বাস চলছে, কিন্তু খুব ধীরে, যেন এক একটা নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। আরিশ তখন নিজের ঘরে রেডি হচ্ছিল। কেমন হই হুল্লোড়ের শব্দ শুনে দরজা খুলতেই তামান্নার চিৎকার ভেসে এল কানে। এর মধ্যেই তামান্নার ডাক শুনতে পেল আরিশ। ভাইয়া, জলদি আসেন। ভাবি, ভাবি অজ্ঞান হয়ে গেছে। তামান্নার কথায় সবকিছু এলোমেলো হয়ে গেল আরিশের। ছুটে ডাইনিং রুমে গেল সে। তামান্না ঘাবড়ে গিয়ে ওড়না দিয়ে ওরার মুখে পাখার মতো করে বাতাস করছে। ইতিমধ্যে ডাইনিং রুমে পৌঁছে গেছে আরিশ। সে মেঝেতে হাঁটু গেড়ে বসে ওরার মাথা নিজের কোলে তুলে নিয়ে বলল, পানি নিয়ে আয়, রুমে পানি আছে কি না জানি না। কপালে জলপট্টি দিতে হবে। তামান্না আরিশের কথামতো পানি আনতে গেল। আরিশ এক মুহূর্তও দেরি করল না। পকেট থেকে ফোন বের করে স্ক্রিন ট্যাপ করেই বলল, দা রায়হান, জরুরি এখনই আমার বাসায় আসুন। এক মুহূর্তও দেরি করবেন না। ওপাশ থেকে কিছু বলতেই আরিশ কণ্ঠ চেপে বলল, আমি লোক পাঠাচ্ছি আপনাকে আনতে। সময় নষ্ট করবেন না। আমার ওয়াইফ সেন্সলেস হয়ে গেছে। কথা শেষে ওরাকে কোলে তুলে নিয়ে বেডরুমের দিকে এগোল আরিশ। তামান্না পিছু পিছু পানির গ্লাস ও বাটি নিয়ে যাচ্ছে। সাবিহা ও তাসলিমা দূরে দাঁড়িয়ে সবকিছু দেখছে কেবল। চল তো, একবার গিয়ে দেখে আসি। নয়তো পরে আবার আরিশ কিছু মনে করতে পারে। রাগে অসহ্য লাগছে সাবিহার। সব সময় আরিশকে সমীহ করে চলতে হচ্ছে তাদের। এই অনুগত তো ভালো লাগে না তার। চলো দেখি, কি হলো বেডির। বাচ্চা কাচ্চা হবে না তো? মায়ের এমন কথায় চমকাল সাবিহা। কিছুটা উত্তেজিত হয়ে বলল, আরে না। তা হবে কিভাবে? ওদের মধ্যে তো স্বামী স্ত্রীর সম্পর্কই নেই। সেদিন ওরার জামাকাপড় চেঞ্জ করার জন্য তামান্নাকে ডেকেছিল আরিশ। সবকিছু ঠিকঠাক থাকলে বউয়ের পোশাক বদলাতে অন্য কাউকে কি ডাকত? তাও ঠিক। তোর কথায় যুক্তি আছে। চল, চল। হুম। ওরাকে কোলে তুলে সোজা নিজের রুমে নিয়ে এসেছে আরিশ। তামান্না হাতে বাটি আর পানির গ্লাস নিয়ে আসছে। আরিশ ওরাকে বেডে শুইয়ে দিয়ে কপালে ঠান্ডা পানির পট্টি চেপে ধরল। নিচে গিয়ে দরজার সামনে দাঁড়িয়ে থাক। ডাক্তার এলেই সোজা রুমে নিয়ে আসবি, লেট করবি না। তামান্না মাথা নেড়ে দ্রুত পা চালিয়ে ঘর বেরিয়ে গেল। ওরা, প্লিজ, চোখ খোলো পাখি। ওরার কোনো প্রতিক্রিয়া নেই। আরিশের অস্থির লাগছে, এতটা অস্থির এ জীবনে কখনো লাগেনি তার। কেমন মস্তিষ্ক ফাঁকা হয়ে আসছে। ওরার কপালে, গালে পরপর কয়েকটা চুমু খেল সে। চোখ টলমল করছে তার। এই ওরা, কি হয়েছে তোমার? কথা বলো, আমার জান বাচ্চা। দেখো, এই রাগী ভূতটা কেমন ভয় পাচ্ছে,
তার হামিংবার্ডকে হারানোর ভয় হচ্ছে তার, একটিবার কথা বলো। আরিশ একা একা বকতে লাগল। সাবিহা ও তাসলিমা ঘরে এলেন। আরিশকে এমন বিধ্বস্ত অবস্থায় দেখে দুজনেই ভীষণ অবাক হয়েছে। তবে কেউ কোনো কথা বলছে না। কি জানি আরিশের মনমেজাজ কেমন। কিছু জিজ্ঞেস করলে যদি ফোঁস করে ওঠে, তার থেকে চুপ করে দাঁড়িয়ে থাকাই বেটার। 15 মিনিট পর ডাক্তার রায়হান আরিশের রুমে প্রবেশ করলেন। চোখে মুখে ক্লান্তি, কিন্তু আরিশের ফোন পেয়েই তিনি সব ফেলে চলে এসেছেন। মি আরিশ, কোথায় রোগী? এই দিকে। দ্রুত দেখুন প্লিজ, এখনও জ্ঞান ফেরেনি। ডাক্তার কাছে গিয়ে অরার প্রেশার মাপলেন, পালস চেক করলেন। একদম পেশাদার ভঙ্গি। তারপর মুখ গম্ভীর করে বললেন, ব্লাড প্রেশার বেশ নিচে নেমে গেছে। হিমোগ্লোবিন সম্ভবত খুব কম। অ্যানিমিয়ার কারণে এমনটা হতে পারে। এখনই একটা ইনজেকশন দিচ্ছি। স্যালাইন দিতে হবে একটু পরেই। ইনজেকশন দেওয়ার পর প্রেশার একটু উঠুক, তারপর স্যালাইন। এরপর কিছু ব্লাড টেস্ট লাগবে নিশ্চিত হওয়ার জন্য। আরিশ ঠোঁট কামড়ে ধরে চুপচাপ দাঁড়িয়েছিল। ঠিক আছে, আপনার যা ইচ্ছে ঔষধ দিন, কিন্তু আমার অরাকে ঠিক করুন, প্লিজ। আপনি শান্ত হন। ইনজেকশন দেওয়ার কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে উনার। তারপর আমি নার্সকে পাঠিয়ে স্যালাইন দেওয়ার ব্যবস্থা করব। ওকে। ডাক্তার তার কাজ করতে থাকলেন। আরিশ চুপচাপ দাঁড়িয়ে আছে। এর আগেও তো অরার শরীর খারাপ হয়েছে। সেই শরীর খারাপের কারণ অবশ্য আরিশ নিজেই। তখন তো এত কষ্ট হয়নি, অরার জন্য অস্থির লাগেনি তার। তবে আজ কি হল? অরার অসুস্থতায় আরিশের গোটা দুনিয়া যেন অন্ধকার লাগছে। মনে হচ্ছে আরিশের প্রাণপাখিটা অরার ভেতর বসবাস করছে। লম্বা নিঃশ্বাস ছাড়ল আরিশ। অরার মাথার পাশে বসে কপালে হাত রাখল একবার। এর মধ্যে ডাক্তার অরাকে ইনজেকশন দিয়েছেন। আপাতত আমার কাজ শেষ মি আরিশ। নার্স পাঠিয়ে দেব, স্যালাইন দেওয়ার পর কিছুটা স্টেবল হবে আশা করি। তবে আগামীকাল অবশ্যই চেম্বারে নিয়ে আসবেন। ওকে, ডক্টর। থ্যাংক ইউ। নো নো, ইটস মাই ডিউটি। আসছি আমি। ওকে। ডাক্তার চলে গেলেন। সাথে সাথে সাবিহা ও তাসলিমাও ঘর থেকে বেরিয়ে গেলেন। তামান্না দরজার বাইরে দাঁড়িয়ে ছিল এতক্ষণ। ডাক্তারের সাথে সাথে নিচে গেল মাত্র। আরিশ তীর্থের কাকের মতো অপেক্ষা করে বসে আছে, কখন অরার জ্ঞান ফিরবে। মেয়েটার চোখমুখ কেমন ফ্যাকাশে লাগছে। বিয়ের পর থেকে নিজের দিকে কোনো খেয়াল রাখেনি সে। আর রাখবে কিভাবে? দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল আরিশ। তার জন্যই আজ অরার এই হাল। ঠিকমতো যত্ন নিলে মেয়েটার এমন অবস্থা হতো না। অরার কপালে সময় নিয়ে চুমু খেল আরিশ। মাথায় হাত বুলিয়ে দিতে থাকল। জ্ঞান ফিরছে অরার। আরিশ পাশে শুয়ে আঙুল দিয়ে তার ছোট চুলগুলো মুখের ওপর থেকে সরিয়ে দিচ্ছে। ঠোঁটের কোণে একটুকু মুচকি হাসি। একদৃষ্টিতে তাকিয়ে আছে অরার শান্ত মুখটার দিকে। নড়েচড়ে উঠল মেয়েটা। পুরো চোখ না মেলেও বুঝে গেল আরিশ আছে একেবারে কাছে। অরা চোখ বন্ধ রেখেই ধীরে ওর বুকের ভেতর ঢুকে গেল চুপচাপ, নিরাপদে। হামিংবার্ড, তুমি ঠিক আছো তো? হুম। অরার সংক্ষিপ্ত উত্তর। আরিশের বুকের মাঝে লুকিয়ে আছে সে। আরিশ এখনো মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। সত্যি, ঠিক আছো? হ্যাঁ, ঠিক আছি। স্বস্তির নিঃশ্বাস ফেলল আরিশ। শরীর খারাপ নিয়ে রান্নাঘরে গিয়েছিলে কেন? আর তোমার যে এনেমিয়া আছে সেটা তো বলনি আগে। অরা মাথাটা একটু বের করে আস্তে আস্তে বলল। বলবো কিভাবে? আপনি তো আগে এতটা ভালো ছিলেন না। তার মানে আমি আগে খারাপ ছিলাম? না, না। মানে আসলো। অরার এলোমেলো কথাগুলো আরিশের ঠোঁটের স্পর্শে থেমে গেল। মায়া মায়া দৃষ্টিতে আরিশের পানে তাকিয়ে আছে সে। আজকে আরিশের ঠোঁটের স্পর্শ একদম আলাদা ছিল। শান্ত, নরম, ভালোবাসার ছোঁয়া।
কোনো হিংস্রতা যন্ত্রণা ছিল না। আর কথা বলতে হবে না, এখন চুপচাপ শুয়ে থাকো। তামান্না নাস্তা দিয়ে গেলে খেয়ে নিও। আমাকে অফিসে যেতেই হবে, সেটা তুমি জানো। তবে আমি তাড়াতাড়ি ফিরব। মনটা খারাপ হয়ে গেল অরার। লোকটা আরেকটু ভালোবাসলে কি হতো? আরেকটু ভালোবাসলে আজকে অফিসে যেত না হয়তো। অরার মনে অনুভূতিরা লুটোপুটি খাচ্ছে। ইচ্ছে করছে না আরিশকে ছাড়তে, কিন্তু কি আর করার। ঠিক আছে। আর শোনো, নার্স এলে ভালো মেয়ের মতো স্যালাইন দিতে দিবে। চমকাল অরা, চোখ বড় বড় করে ফেলল। আমি ভয় পাই ওসব। কি ভয়ঙ্কর সূচ। এর চেয়েও কয়েক গুণ বড় সূচ যখন নিতে পারো, তাহলে অতটুকু সূচও পারবে। ইচ্ছে থাকতে হবে, বেবি। শোয়া থেকে উঠে বসল আরিশ। অরা লজ্জায় অন্যদিকে তাকিয়ে আছে। লোকটা মাঝে মাঝে বড্ড অসভ্য কথাবার্তা বলে। অরার নীরবতা দেখে আবারও বলল আরিশ, আমি দুপুরের মধ্যে ফিরব। তখনই সাথে করে নার্সকে নিয়ে আসব। বিকেলে স্যালাইন দিবে। আমি থাকব পাশে। ঠিক আছে এখন? অরা ঠোঁটের কোণে হাসি ফুটল। আরিশ ড্রেসিং টেবিলের সামনে গিয়ে নিজের চুলগুলো পরিপাটি করছে। আচ্ছা, গুড গার্ল। আমি গেলাম। টাটা। বাচ্চাদের মতো টাটা বলাতে হাসল আরিশ। কিন্তু অরা ঠিক বুঝতে পারল না সেটা। বেরিয়ে গেল আরিশ। বিছানায় গুটিসুটি মেরে শুয়ে রইল অরা। দুপুরবেলা রহমান চৌধুরী এবং ফারুক চৌধুরী তাদের অফিসে বসে আছেন, বাতাসে কিছুটা গরম। শহরের ব্যস্ততা একটু দূরে থাকলেও অফিসে চাপপূর্ণ পরিবেশ। জানালার বাইরে রোদ মৃদু ঝলমল করছে, তবে অন্দরমহলে ঠান্ডা, কৃত্রিম আলোয় ভরা। বড় একটা কাঠের টেবিলের চারপাশে বসে আছেন তারা, পাশে এক কাপ কফি রাখা। সম্পর্কে তারা আপন ভাই। রহমান চৌধুরী, বয়স ৬০-এর কাছাকাছি, আর ফারুক চৌধুরীর বয়স ৫০ ছুঁই ছুঁই। রহমান এবং ফারুক আরিশের বিজনেসটাই ভালো। দীর্ঘদিন ধরে আরিশের প্রতিদ্বন্দ্বী হিসেবে কাজ করছে তারা, কিন্তু কোনোভাবেই তারা আরিশকে টেক্কা দিতে পারছে না। তাদের সব কৌশল, পণ্য এবং মার্কেটিং স্ট্র্যাটেজি আরিশের সামনে দুর্বল হয়ে যাচ্ছে। তবে তারা শান্ত বসে থাকার পাত্র নয়। তাদের নিজেদের গোপন ব্যবসাও আছে, কিন্তু সেটা পুরোপুরি অবৈধ। তারা জানে, যদি এসব কাজ ফাঁস হয়ে যায়, তারা শেষ হয়ে যাবে। তবে এই মুহূর্তে তাদের একটাই লক্ষ্য, আরিশের ব্যবসায়কে নষ্ট করে নিজের পথ পরিষ্কার করা। ফারুক কফির কাপের দিকে তাকিয়ে সিগারেট ধরিয়েছেন, ধোঁয়া তার মুখ থেকে বের হয়ে ছড়িয়ে পড়ছে। তিনি জানালা দিয়ে বাইরে তাকিয়ে বললেন, এই আরিশের কিছু একটা করা উচিত এবার। তিনি একটা ঝাপসা হাসি দিলেন, সিগারেটের ধোঁয়া মৃদুভাবে বেরিয়ে যাচ্ছে। রহমান তার হাতে থাকা কিছু কাগজপত্র নেড়েচেড়ে বললেন, তুমি ঠিক বলেছ। তার ব্যক্তিগত জীবনই এখন আমাদের হাতিয়ার। এই বিষয়টা গুরুত্ব দিয়ে ভাবছি। তবে একটু সময় নেবে। আমাদের পদক্ষেপ খুব সাবধানী হতে হবে। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বাঁকাতেই হবে। তার কণ্ঠে ঠান্ডা এক ধরনের আক্রোশ, মনে হচ্ছে তার লক্ষ্য শুধু আরিশ নয়, তার সমস্ত পৃথিবী ধ্বংস করে দেওয়া। ফারুক হালকা মুচকি হাসি দিয়ে বললেন, আমাদের পরবর্তী পরিকল্পনা শুধু তার ব্যবসা নয়, তার জীবনের সব কিছু। একবার তার পারিবারিক সম্পর্কগুলো বিপদে পড়লেই তাকে একা পাওয়া যাবে। আর তখন আমরা চাইলে তাকে সহজেই টেক্কা দিতে পারব। তিনি কফির কাপটা টেবিলের ওপর রেখে আবারও সিগারেট ধরালেন। রহমান কাগজগুলো একপাশে সরিয়ে দিয়ে খোলামেলা স্বরে বললেন, তার ভালোবাসার মানুষদের কাছে যেতে হবে। পেছনে থেকে আঘাত আসলেও সামনে দাঁড়িয়ে সে কিছুই করতে পারবে না। হ্যাঁ, শুনেছি নতুন বিয়ে করেছে, গ্রাম থেকে তার পরিবারও ঢাকা এসে থাকছে। আগে তো একা ছিল, কিন্তু এখন তার পরিবার আছে সাথে।
ফারুকের কথায় মুচকি হাসলেন রহমান। অতঃপর বললেন, ঠিক আছে, এবার দেখা যাক। তারপর তারা দুজনেই চুপ করে গেল। কারণ খান ইন্ডাস্ট্রিকে পথে নামানোই যেন তাদের দুজনের একমাত্র লক্ষ্য। চলবে ইনশাআল্লাহ।